নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। মাহিন, কি করছো? ছাড়ো, আমার অনেক ব্যথা লাগছে। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার সামনে এমন কাজ করো না। ও আম্মু, আব্বু গো, আমাকে বাঁচাও। ম্যাম কি বলছেন? আমি আপনার সাথে কি করছি? আমি এখানে আর আপনি ওইখানে। আব্বু গো, আম্মু গো, আমাকে বাঁচাও। মাহিন আর কিছু বলার আগে মাইশা নিজের জামা ছিঁড়ে ফেলে দিল। মাহিন সাথে সাথে পিছনে ঘুরে তাকিয়ে বলল, ম্যাম আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন কেন? আমি কি করছি? মাহিন, আমার এমন সর্বনাশ করো না। আমি তোমার 2 হাত জোর করছি, আমার এমন সর্বনাশ করো না। মাইশার চিৎকার শুনে মাইশার আম্মু আব্বু দরজা ধাক্কাতে লাগলো। মাহিন দরজা খুলতে যাবে, তখনই মাইশা মাহিনের শার্টের কলার ধরে নিজের সাথে জড়িয়ে নিয়ে খাটের উপরে পড়ে গেল। মাহিন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। মাইশা আরও শক্ত করে জড়িয়ে ধরে। মাইশার আব্বু আম্মু ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলে। এই অবস্থা দেখে মাইশার আব্বু রেগে গিয়ে মাহিনের শার্ট ধরে টান দিয়ে মাইশার উপর থেকে তুলে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। মাইশা ওর আম্মুর আড়ালে গিয়ে কান্না করতে লাগলো। মাহিন মাইশার আব্বুকে বলতে লাগলো, স্যার বিশ্বাস করেন, আমি এমন কিছু করি নাই। আল্লাহর কসম, আমি ম্যামের সাথে কিছু করি নাই। চুপ বেয়াদব, তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে এমন কাজ করার? আমার মেয়ের ক্ষতি করছস। আমার মেয়েরে তুই বিয়ে করবি? মাইশা ওর আব্বুর কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। মাইশা কিছু বলতে যাবে, সাথে সাথে মাইশার আব্বু আকাশকে কলার ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। মাইশা ভ্যা ভ্যা করে কান্না করে দিল। মাইশা ওর আম্মুকে বলল, আম্মু আব্বু কি পাগল হয়ে গেছে যে আমার এমন সর্বনাশ না করলো তার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছে? নিচে আয় জামা চেঞ্জ করে। মাইশার আম্মু কথাটা বলে নিচে চলে গেল। মাইশা রেগে ফুলদানিটা ঢিল মেরে ফেলে দিয়ে আলমারি থেকে শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে নিচে গিয়ে মাহিন মাইশার আব্বুকে বলল, স্যার আল্লাহর কসম করে বলছি, আমি ম্যামের সাথে কিছু করি নাই। ম্যাম নিজে নিজে জামা ছিঁড়ে ফেলেছে, আবার চিৎকার করেছিল। আমি ছুটে আসতে চাইলে উনি আমার কলার ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরেছিল। মাহিন মাইশার আব্বুর পায়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলল। মাইশার আব্বু সাথে সাথে মাহিনকে দুহাত ধরে ধরে দাঁড় করিয়ে বলল, আরে পায়ে ধরছো কেন? আমি জানি তুমি কোনো কিছু করো নাই। মাহিন অবাক হয়ে গেল। মাইশার আম্মু বলল, তোর মেয়ে এত নিচে নেমে গেছে, ইচ্ছে করছে থাপ্পড় মারি। আরে শান্ত হও, ওকে শায়েস্তা মাহিন করবে। মাহিন, তোমার সাথে আমি 2 বছরের কন্ট্রাক্ট করতে চাই। মানে কি বলছেন? হ্যাঁ, যা বলছি ঠিক শুনেছ। তুমি আমার রুমে চলো, আমি তোমাকে সব কিছু বলি। মাহিন মাইশার আব্বু আম্মুর সাথে তাদের রুমে চলে গেল। রুমে গেলে মাইশার আম্মু দরজা লাগিয়ে দিল। মাইশার আব্বু বলল, আমি জানতাম মাইশা এমন একটা কাজ করবে। গতকাল রাতে তোমার বড় ম্যাম মাইশাকে খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে শুনে ওর ওই ফ্রেন্ডের সাথে এই বিষয়ে কথা বলছিল। পরে আমাকে সব বলে দেয়। আর তোমাকে মারার জন্য দুঃখিত। তোমাকে না মারলে ও বিশ্বাসই করতো না। আমি তোমাকে ভুল বুঝি নাই। আমার সাথে উনি এমন কেন করলো? তুমি তো ওর সব কিছু আমাকে বলে দাও, যার কারণে ওই তোমার উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এসব বাদ দাও, আসল কথায় আসি। তুমি আমার মেয়েকে 2 বছরের জন্য বিয়ে করবে। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। ওকে তুমি একজন ভালো মেয়ে বানিয়ে দিবে। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে তুমি আমার মেয়েকে ঠিক করতে পারবে। অসম্ভব স্যার, আমি বিয়ে করতে পারবো না। আপনার যে মেয়ে আমাকে এমনিতে সহ্য করতে পারে না, আবার নাকি বিয়ে সম্ভব না। দেখো, তুমি আমার মেয়েকে বিয়ে করলে তুমি যা চাইবে আমি তাই দেব। আপনার মেয়েকে বিয়ে করলে যা চাইবো তাই দিবেন? মাহিনের হাসিমাখা কণ্ঠ শুনে মাইশার আব্বু কিছুটা ইতস্তত বোধ করে বলল, হ্যাঁ বলো, কি চাও? আমাকে 20 লাখ টাকা দিতে হবে। ওকে, দিয়ে দিব, কিন্তু আমার মেয়েকে ভালো করে দিতে হবে। ওকে দিয়ে দিব, কিন্তু আমার মেয়েকে ভালো করে দিতে হবে। সভ্য একটা মেয়ে বানিয়ে দিতে হবে। তারপর তুমি ডিভোর্স দিয়ে চলে যাবে। ওকে,
মাহিনকে একটা কাগজে সাইন করিয়ে দিল। তারপর মাহিনকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। মাইশা রুমে বসে থেকে ভাবতে লাগলো। না, আমি নিচে যাব না। আর অনেকক্ষণ ধরে কারোর কোনো সাড়া শব্দ নাই, কাহিনী কি? একবার কি দেখে আসবো? মাইশা যখন দরজার দিকে তাকায় সাথে সাথে মাইশার আম্মু বলল, মাইশা, তোর আব্বু ডাকে নিচে চল। এখনো এখানে কি করছিস? আমি যাব না। ওই কুত্তার বাচ্চা আমার সাথে এমন কাজ করলো, আর আব্বু কি না আমার সাথে তার বিয়ে দিতে চায়? চল বুঝি, বেশি কথা বলিস না। মাইশার আম্মু মাইশাকে জোর করে নিয়ে গেল। নিচে গিয়ে দেখে কাজী সাহেব, মাহিন, মাইশার আব্বু বসে আছে। মাইশা ওর আব্বুকে বলল, আব্বু, আমি বিয়ে করব না। ওই আমার সাথে এমন করলো। কোথায় তুমি ওকে চাকরি থেকে বের করে দিবে, উল্টো তুমি ওর সাথে আমার বিয়ে দিতে চাচ্ছ? দেখো মাইশা, যা হওয়ার হয়ে গেছে। মাইশা, যা হওয়ার হয়ে গেছে। মাহিন যদি বাহিরে গিয়ে সবাইকে বলে দেয় তোকে ধর্ষণ করেছে, তাহলে বুঝতে পারছোস আমাদের মান সম্মান কোথায় যাবে? আর সমাজের মানুষ তোকে কোন নজরে দেখবে? তুই সমাজের সামনে বন্ধুদের সাথে যেতে পারবি? তুই সমাজের সামনে বন্ধুদের সামনে যেতে পারবি? তাই দয়া করে বিয়েটা করে নে। কিন্তু আব্বু, আমার বডিগার্ড কিনা আমার জামাই হবে। আব্বু, এটা কি মান সম্মান থাকবে? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। ওইসব পরে ভাবা যাবে, তুই তো বিয়েতে বস, এত কথা বলিস না। মাইশাকে কোনো কথা বলতে না দিয়ে আকাশের পাশে বসিয়ে দিল। জোর করে মাহিনের সাথে বিয়ে দিয়ে দিল। মাইশা কান্না করতে লাগলো। মাহিন মিটি মিটি হাসতে লাগলো। মাইশা রেগে গিয়ে মাহিনকে মারতে যাবে, সাথে সাথে মাহিন মাইশার হাত ধরে পেছনের দিকে ঘুরিয়ে বলল, খবরদার আমার গায়ে হাত তুলতে আসো না। তুমি এখন আমার বউ, আমি তোমার বডিগার্ড না। শয়তান, আমার হাত ছাড়। হাতে কিন্তু ব্যথা পাচ্ছি। ওকে, ছেড়ে দিলাম। যদি আমার গায়ে আবার হাত তুলতে আসো, থাপ্পড় দিয়ে মুখে মানচিত্র পরিবর্তন করে দিব। আব্বু আম্মু, তোমাদের সামনে এই বেয়াদব ছেলে আমাকে এমনভাবে হুমকি দিচ্ছে, আর তোমরা কিছু বলছো না। আমাদের কিছু করার নেই রে মা। এখন আকাশ তোর স্বামী, ও কি করবে না করবে ওটা একান্ত ওর ব্যাপার। আমরা তোদের স্বামী স্ত্রীর মাঝে গিয়ে নাক গলাতে পারি না। মাইশা কান্না থামিয়ে পেছনে ঘুরে মাহিনের পেটে সজোরে একটা ঘুষি মেরে দিল। মাহিন মাইশাকে ছেড়ে পেটে হাত দিয়ে চেপে ধরে। মাইশার দিকে তাকিয়ে বলল, আমার সাথে লাগতে আসিস না, খুব খারাপ হয়ে যাবে। কথাটা বলে মাইশা চলে গেল। মাইশার আব্বুর দিকে তাকালে মাইশার আব্বু অন্যদিকে তাকায়। মাহিন মাইশার আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি কি ওনাকে পেটে থাকার সময় আঙ্কেলের সাথে এমন মারামারি করেছেন নাকি? আরে এসব কি বললো? না মানে এমন একটা গুন্ডি মেয়ের জন্ম দিয়েছেন, হাতে পাওয়ার তো কম না। মাহিন, তোমাকে একটু কষ্ট করে সামলাতে হবে, কিন্তু সত্যগুলো মেনে চলো। সত্যের বাইরে যেতে পারবে না। যদি আমাদের সত্য না মানো, তাহলে কিন্তু তোমার খবর আছে। উফ, জানতো আপনার যে গুন্ডি মেয়ে, ওর প্রেমে তো দূর, ওর দিকে তাকাতে রাগ উঠে যায়। আবার নাকি ওকে দেখে রোমান্টিক হবো, জীবনেও না। ওকে আমার বউ মনে হচ্ছে না, ওকে মন চাই ভাই বলে ডাকি। মাহিনের কথা শুনে মাইশার আব্বু বলল, ভালো কথাগুলো মাথায় যেন থাকে। আর টাকা কখন নিবে? আপাতত লাগবে না, যখন লাগবে আপনাকে বলে দিব। আচ্ছা, তাহলে আমার সব কিছু নিয়ে আসবো নাকি? আমি আমার বাড়িতে থাকবো। আজকে এখানে থাকো, আগামীকাল যেমন থাকতে তেমনভাবেই থাকবে। ও আচ্ছা, তাহলে বাসা ভাড়াটা দিয়ে দিয়েন। সমস্যা নেই। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মাহিন যদি দূরে থাকে, এতে মাইশাকে ওই কন্ট্রোল করবে কিভাবে? মাইশার সাথে থাকা দরকার ওদের, আর মাইশা আরও বিগড়ে যাবে। তার থেকে মাহিন, তুমি তোমার সব কিছু নিয়ে আসো। আচ্ছা শুনো, আমি টাকা দিই, তুমি আজকে মার্কেট করে নিয়ে আসো। তোমার যে মেয়ে, তোমার ওই সব পোশাক দেখলে ঢিল মেরে ফেলে দেবে। আহারে, কি মেয়ের জন্য টেনশন। আচ্ছা টাকা দেন, অনেক দিন ধরে শপিং করি না। যে বেতন দেন তা দিয়ে কিছুই হয় না, ঘর ভাড়া খাওয়া দাওয়া করতে টানাটানি পড়ে যায়। মাইশার আব্বু মাহিনকে টাকা দিল। মাহিন বাসা থেকে বের হয়ে মার্কেট করতে চলে গেল। মার্কেট করে বাসায় এসেই দেখে মাইশা বাসায় যায় নাই। মাইশার আম্মু বলল, মাইশা বাহিরে গেছে, আজকে মনে হয় রাতে আসবে না। ও আমার থেকে বাঁচার জন্য পালিয়েছে। আচ্ছা যাক, আজকের মতো, আগামীকাল বোঝাবো মজা। আচ্ছা, তুমি তাহলে রুমে যাও। মাহিন মাইশার রুমে চলে গেল।
রুমে গিয়ে আলমারি থেকে মাইশার শার্ট প্যান্ট এক সাইডে রেখে নিজেরগুলো রেখে দিল। মাইশার খাটের উপরে শুয়ে বলল, আমার ভয়ে পালানো বের করছি, নিশ্চয়ই ক্লাবে গেছে। মাহিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গিয়ে মাইশার আম্মুকে বলল, আন্টি আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো নাকি? না থাক, গেছে থাক ওইখানে, সকালে গিয়ে নিয়ে এসেছো। আচ্ছা। মাহিন আর কিছু না বলে বের হয়ে গেল। ভাড়া বাড়িতে গিয়ে সব কিছু বিক্রি করে দিল আর ঘর ভাড়া দিয়ে শার্ট প্যান্টগুলো বস্তির ছেলেদের মাঝে দিয়ে দিল। মাইশাদের বাসায় এসেছে। মাইশার আব্বুর সাথে কথা মাহিনকে বলল। তোমার বাসায় আসলে কেউ নেই। মাইশার আব্বুর কথা শুনে কিছুটা চমকে গিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, না, নাই। ও, তা 20 লক্ষ টাকা দিয়ে কি করবে তুমি? একটা ব্যবসা শুরু করব। তাই নাকি? এত টাকা ইনকাম করে কি করে? অসহায় বাচ্চাদের সাহায্য করতে চাই, আর যারা মেধাবী না তাদের জন্য ভালো একটা কাজের ব্যবস্থা করতে চাই। তাদের বাবা মায়ের কাছে যেন অবহেলিত সন্তান না হয়, তাদের এমনভাবে গড়িয়ে তুলতে চাই আমি, সবার মাঝে প্রমাণ করতে চাই পড়াশোনায় টপ না করলেও তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা চাইলে সব পারে। মাইশার আব্বু আম্মু বেশ অবাক হয়ে গেল। মাহিনের দিকে তাকিয়ে বলল, তোমার কথাটা শুনে অনেক অবাক হইলাম। এমন কাউকে করতে শুনি নেই। যে যার মেধাবী না তাদের জন্য কেউ ভাবে। আচ্ছা, তোমার হঠাৎ এমন চিন্তাধারা কেন? ওইটা পরে এক সময় বলবো, কিন্তু আমি লাস্ট বেঞ্চের ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে চাই। আচ্ছা, তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? অনার্স প্রথম বর্ষে। কি, তুমি মাইশার সাথে? হুম। তুমি কি পড়াশোনা করছো নাকি শুধু আমাদের এখানে চাকরি করো? দুইটাই করি। আমি একটা নতুন কোম্পানি খুলতে যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে শেয়ারে থাকতে পারো। মাহিন মাইশার আব্বুর কথা শুনে অবাক হয়ে গেল। মাহিন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মাহিন মাইশার আব্বুকে বলল, স্যার আমার সাথে মজা করছেন? মজা করছি না, তুমি অনেক বুদ্ধিমান আর সৎ একটা ছেলে, তাই আমি তোমাকে বিশ্বাস করে তোমার সাথে শেয়ার কিনতে চাচ্ছি। স্যার আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে আপনার সাথে শেয়ারে কাজ করব? শুনো, যত টাকা লাগে আমি দিব, তুমি শুধু কোম্পানিটা তুলতে সাহায্য করবে, তোমার উপর সম্পূর্ণ দায়িত্ব থাকবে। তুমি কি পারবে কোম্পানিটা চালাতে? তোমাকে আমি সব বুঝিয়ে দিব, বাকিটা ম্যানেজার তোমাকে সাহায্য করবে। সত্যি বলছেন আমাকে এমন সুযোগ দিবেন? আমাকে যদি এমন সুযোগ দেন আমি আপনাকে কথা দিচ্ছি আমার মন প্রাণ দিয়ে কাজ করব। তোমার উপর ভরসা করছি, কিন্তু তুমি আমার ভরসা নষ্ট করে দিও না। আমি তোমার ইচ্ছে শক্তি দেখে তোমাকে দিচ্ছি, কিন্তু আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, আমি আপনার বিশ্বাস ভাঙবো না। তাহলে আগামীকাল আমার অফিসে যাবে? আচ্ছা। মাহিন অনেক খুশি হয়ে গেল। মাইশার আম্মু দুজনকে খাবার খেতে ডাকলে দুজন ডাইনিং টেবিলের সামনে গিয়ে বসে তিনজন মিলে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে আরও কিছুক্ষণ গল্প করে মাইশার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মাইশা বাসায় আসলে মাহিনকে নিজের খাটে দেখে রাগে গজগজ করতে লাগলো। মাহিনের কলার ধরে সরিয়ে দিতে যাবে, সাথে সাথে মাহিনের ঘুম ভেঙে যায়। মাইশার মুখ দেখে বুঝতে বাকি রইল না মাইশা কতটা রেগে গেছে। মাহিন মাইশাকে টান দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, গুড মর্নিং বউ। গুড মর্নিং কুষ্টি কিলাই শালা, আমাকে না হইলে এমন জায়গায় মারবো না, সারা জীবনের মতো বাবার ডাক শোনা বন্ধ করে দিব। মাহিন সাথে সাথে মাইশাকে ছেড়ে খাট থেকে নেমে পড়ে। মাইশাকে দেখে বলল, এই তো মিষ্টিকে বললাম, আর উনি আমার বাবা ডাক শোনা বন্ধ করে দিবে? মাহিন কথাটা বলে অসহায় মুখ বানালো। মাইশা রেগে মুখে ঘুষি মেরে বলল, আমার সামনে ঢং করবি না। মাইশার ঘুষি খেয়ে মাহিনের রাগ হতে লাগলো। মাইশাকে টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। মাইশা তো চোখ বড় বড় করে ফেলল। মাহিনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে মাহিনের শক্তির সাথে পারল না। মাহিন 3 মিনিট পর ছেড়ে দিয়ে মাইশার উপর থেকে নামলে মাইশা মাহিনকে মারতে লাগলো। মাহিন হাত দিয়ে থামাতে লাগলো। মাইশা কান্না করতে করতে বলল, কুত্তা, আমাকে কিস করলি কে? তোকে এত বড় সাহস কে দিয়েছে? আমি আব্বু আম্মুকে বলে দিব। তুই যত ভদ্রতা দেখাস, তুই আসলে ভদ্রতার মুখোশ পরে থাকুস। মাইশার হাত দুটা ধরে বলল, হুদাই কান্না করে, আমি তোমার স্বামী, তাই আমি তোমার সাথে যা ইচ্ছা করতে পারি। আর আব্বা আম্মুকে বলে দিবে? যাও বলো গা, কেউ কিছু বলবে না,
কারণ আমি তোমাকে বিয়ে করছি। তোমার আব্বু আম্মু গতকাল কি বলেছে? আমরা স্বামী স্ত্রী যা ইচ্ছা করি, এতে ওনাদের নাক গলানোর অধিকার নাই। তাই বলে তুই আমাকে জোর করে কিস করবি? শালা, তোর জন্য গতকাল রাতে বান্ধবীর বাড়িতে থাকতে হয়েছে। কুত্তা, তুই আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। অসম্ভব, এইটা আমার শ্বশুর বাড়ি, আমি কেন বের হয়ে যাব? আমার বউয়ের বাড়ি, আমি থাকবো, কার কি যায় আসে? আর এত শক্তি দেখে কী লাভ? আমার শক্তির সাথে তুমি পারবে নাকি? আমার খবর তুই জানোস না, তোর থেকে বড় বড় মাস্তান আমি ঠিক করছি। এই জন্য তো কিস করলাম, কিছু তো করতে পারলে না। এইসব রাখো, এক কাজ করো, আজকে কলেজে 3 পিস পরে যাবে। এইসব ছেলেদের পোশাকে তোমাকে মানায় না। আমার তোর থেকে শুনে পড়তে হবে? আমি যা ইচ্ছা পড়ব, তোকে আমি কোনো অধিকার দেই নাই আমার বিষয়ে নাক গলানোর। ওকে, তাহলে আমি বাসরটা করে নেই। মাহিন মাইশার দিকে মুখ এগিয়ে নিতেই মাইশা চোখ বন্ধ করে বলল, আমি 3 পিস পরবো, আমার কাছে আসবি না। কত সুন্দর কাজে লাগলো। ওকে, আমার কথা মতো চললে আমি তোমার কাছে যাব না, বাট আমার কথা না শুনলে আমি আমার অধিকার নিতে যাব। শুনবো, তুই আমাকে ছেড়ে দে। মাহিন মাইশার হাত ছেড়ে দিল। তারপর ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করতেই মাইশার রেগে আগুন হয়ে যেতে লাগলো। চিৎকার করে বলতে লাগলো, ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস! আমার আলমারিতেও তোর নোংরা জামা কাপড় রাখছস? সরি, জামা কাপড় না, শার্ট প্যান্ট রাখছি। আর এইগুলো সব নতুন কেনা। শালা, তুই এখনই আমার আলমারি থেকে বের কর। সস্তা জিনিস আমার আলমারিতে রাখবি না। তোর কোনো ধারণাও নেই আমার পোশাকের এক একটার দাম কত। আমার অত কিছু শুনে লাভ নাই, আমার শার্ট প্যান্ট এখানে থাকবে। আর তুমি যাও, ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নাও। তুই আগে বের করে দে, না হলে তোর খবর আছে। পারবো না, এখানে থাকবে। আমার শার্ট প্যান্ট এখান থেকে সরবে তো আমিও আমার অধিকার নিব। মাইশার রাগ উঠে গেল। মাইশা ফুলদানিটা ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেল। মাহিন মিটিমিটি হাসতে লাগলো। শার্ট প্যান্ট পরে নিল, তারপর নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে মাইশার আব্বু অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। মাহিন মাইশার আব্বুর পাশে বসে কথা বলতে লাগলো। হঠাৎ করে মাইশা উপর থেকে আসলে মাইশার আব্বু আম্মু অবাক হয়ে যায়। মাইশার আম্মু বলল, এটা আমি কাকে দেখছি? আমার মেয়ে কোথায়? উফ, আম্মু ফালতু কাজ করো না। এই কুত্তার জন্য 3 পিস পরতে হয়েছে। আমাকে কি বাজে দেখাচ্ছে। মাইশা, তোকে আজ অনেক সুন্দর লাগছে। বাজে দেখাচ্ছে না, তুই আয়নায় নিজের মুখটা ভালো করে দেখ। আব্বু, তুমিও শুরু করো না। যাই হোক আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। আর কেউ কিছু বলল না। চারজন খাবারের টেবিলে বসলে মাইশা রেগে গিয়ে বলল, আব্বু, কি শুরু হয়েছে? এই সামান্য বডিগার্ড আমাদের সাথে বসে খাবে? আব্বু, আমি কিন্তু এই সব সহ্য করতে পারছি না। একে তো আমার রুম দখল করেছে, আবার আমাদের সাথে খেতেও বসছে। মাইশা, মাহিন কিন্তু মানুষ, আর ও এখন বডিগার্ড না, ওই তোমার হাজবেন্ড। তাই ওকে অপমান করা বাদ দাও। আমি ওকে হাজব্যান্ড হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না। ফকিনীর বাচ্চাকে দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। তুমি এক্ষুনি ওকে নিচে খেতে বসতে বলো, না হলে কিন্তু আমি সব কিছু ঢিল মেরে ফেলে দিব। মাইশার আব্বু কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন চেয়ার থেকে উঠে বলল, মাইশা, মাথা ঠান্ডা করো। মাহিন কথাটা বলে বাহিরে চলে গেল। মাইশার আব্বু আম্মু রেগে গেল। মাইশাও না খেয়ে বের হয়ে গেল। মাইশা বাহিরে এসে গাড়িতে উঠতে গিয়ে দেখে সামনে মাহিন বসে আছে। মাইশা পেছনের সিটে বসলো। মাহিন গাড়ি চালাতে লাগলো। মাহিন মাইশাকে বলল, আমার উপরে রাগ করে নিজের ক্ষতি করে কোনো লাভ আছে? খাবার খেয়ে আসলে পারতে। চুপ, ফকিনীর বাচ্চা, তোর কথা শুনতে হবে নাকি? হ্যাঁ, আমার কথা শুনতে হবে। দেখো মাহিন, চুপ করো। মাথা বিগড়ে আছে এমনিতেই, আর বিগড়ে দিস না। মাহিন আর কিছু বলল না। বেশ কিছু দূর গিয়ে গাড়ি এক সাইডে থামালে মাইশা বলে উঠল, কি ব্যাপার, গাড়ি থামিয়ে দিলি কেন? চুপ করে বসে থাকো। মাহিন গাড়ি থেকে নেমে দোকানে গিয়ে চিপস, আইসক্রিম, স্প্রিট কিনে নিল। গাড়িতে এসে ড্রাইভিং সিটে বসে মাইশার দিকে সব কিছু এগিয়ে দিলে মাইশা কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু মাইশা ভাব দেখিয়ে বলল, তোর মতো ফকিন্নির টাকায় আমি এসব খাবো ভাবলি কিভাবে? এই নে টাকা। মাহিন মাইশাকে অবাক করে টাকাটা নিয়ে দোকানে গিয়ে অনেকগুলো চকলেট চিপস কিনল। তারপর গাড়িতে রেখে দিল। মাইশা বলল,
500 টাকা মেরে দিবি ফকিন্নি? হ্যাঁ ফোকেনি তো, তাই 500 টাকা মেরে দিলাম। এখন চুপ করে খান। এত চিপস চকলেট কে খাবে? আমি খাবো। রাক্ষস কোথাকার। হ্যাঁ। মাইশা বিরক্ত হয়ে নিজের মতো করে খেতে লাগলো আর মাহিন গাড়ি চালাতে লাগলো। অনেক দূর গেলে মাহিন গাড়ি থামালে মাইশা চিল্লিয়ে উঠল। এই ফকিন্নির বাচ্চা, এখানে কেন থামলি? ভার্সিটিতে যেতে লেট হয়ে যাচ্ছে কিন্তু। মাহিন মাইশার কোনো কথায় উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে বসে। ডাক দিতে লাগলো। কয়েকটা ছেলে মেয়েদের সাথে সাথে 8জন বাচ্চা ছেলে মেয়ে আসলো। মাহিনকে দেখে সবাই দৌড়ে এসে বলে, ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। এই নে তোদের জন্য তোদের এই আপুটা কিনে আনছে এইসব। মাহিনের কথা শুনে মাইশা অবাক হয়ে গেল। সব বাচ্চারা মাইশাকে ধন্যবাদ দিতে লাগলো। মাহিন এক এক করে সব বাচ্চাদের চকলেট চিপস দিতে লাগলো। বাচ্চাদের হাসি দেখে মাইশা নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। বাচ্চাগুলো খুশি হয়ে মাইশাকে বলল, আই লাভ ইউ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসার জন্য। আমরা তো আগে জানতাম আপনি অনেক মজা, এখন তো দেখছি আপনি অনেক ভালো আপু। তাই? আচ্ছা তোরা থাক, তোদের আপুর কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। বাচ্চাদের থেকে বিদায় নিয়ে মাহিন কলেজের উদ্দেশ্যে বের হলো। মাইশার অনেক খুশি লাগতে লাগলো। এই প্রথম এই বাচ্চাগুলো ওর প্রশংসা করলো। মাইশাকে খুশি হতে দেখে মাহিন বলল, বাহ, আপনাকে তো এমনভাবে হাসলে ভারী মিষ্টি লাগে। চুপ কর বেয়াদব। যাক বাবা, একটু প্রশংসা করলাম তাও নাকি বেয়াদব হয়ে গেলাম। মাহিনের কথা বলার ভঙ্গি দেখে মাইশার হাসি চলে আসলো। বাট হাসি থামিয়ে ভাব নিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। মাইশার ভার্সিটির সামনে গাড়ি থামালে মাইশা গাড়ি থেকে নেমে চলে গেল। মাহিন মাইশাকে যে পর্যন্ত দেখা গেল সেই পর্যন্ত তাকিয়ে দেখতে লাগলো। মাইশা আড়ালে চলে গেলে মাহিন ও গাড়ি নিয়ে সোজা অফিসে চলে গেল। অফিসে গিয়ে সোজা মাইশার আব্বুর কেবিনের সামনে গিয়ে দেখে ম্যানেজার। মাহিনকে দেখে দুজন একসাথে ভেতরে ঢুকলো। মাইশার আব্বু বলল, মাহিন মাইশার ব্যবহারের জন্য দুঃখিত। ধ্যাত স্যার কি বলেন? ওনার জন্য কেন আপনি ক্ষমা চাইবেন? ওইসব বাদ দেন। আমি জেনে শুনে তো ওনার দায়িত্ব নিয়েছি, তাই না? তুমি তো কিছু খাও নাই, বসো আমি খাবার অর্ডার দিই। দরকার নাই, আমি বাইরে কিছু খেয়ে নিব। মাহিনের কোনো কথা না শুনে খাবারের অর্ডার দিয়ে দিল। তারপর মাহিনকে সব কিছু বোঝাতে লাগলো। মাহিন মনোযোগ দিয়ে শুনতে লাগলো। খাবার আসলে মাহিনকে খেতে দিল। মাহিন খাবার খেতে লাগলো আর সব কিছু শুনতে লাগলো। খাওয়া শেষ করে মাহিন বলল, ইনশাল্লাহ স্যার, আমি এটা করতে পারবো। আমার কিছুটা অভিজ্ঞতা আছে। মাইশার আব্বু অবাক হয়ে গেল। মাহিন ওনাদের কিছুটা বুঝিয়ে দেখিয়ে দিল। দুজন অবাক হয়ে বলল, বাহ, তুমি তো অনেক সুন্দর বুঝছো, বাট তুমি এটা কিভাবে করলে? আমি আর্ট করে এটা মোটামুটি ভালোই পারি। পড়াশোনায় খারাপ ছিলাম, বাট এইসব বিষয়ে এক্সপার্ট আমি। আর আমি সব ধরনের ডিজাইন করা, ফাইলগুলো তৈরি করা সব কিছু মোটামুটি পারি। মাশাল্লাহ, তাহলে তো অনেক ভালো। আর বাকি কাজগুলো ম্যানেজার তোমাকে শিখিয়ে দেবে। ওকে। মাহিন আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। মাইশার আব্বুর ম্যানেজার রনি বলল, স্যার এই ছেলেটা তো অনেক ভালো ট্যালেন্ট আছে, আমরা তো এমন দক্ষ লোক খুঁজছিলাম। আর ছেলেটার যেটা জিদ করে দেখে ওটাই ওই করে ছাড়ে। এর জন্যই তো আমি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিচ্ছি। স্যার দেখেন মাইশা সোজা হয়ে যাবে। দেখা যাক। আচ্ছা তুমি যাও। স্যার আব্বু বাসায় যেতে বলেছে। ভাইয়া কিছু হয়েছে নাকি? না, উনি ঠিক আছে। আসলে আমার জন্য পার্টি দেখতে যাবে, আর ছোট আম্মু আমাকে বলে নাই। ও, আমার খেয়াল ছিল না। আচ্ছা যাও তুমি। রনি চলে গেল। মাইশার আব্বু কাজে মনোযোগ দিতে লাগলো। মাহিন অফিস থেকে বের হয়ে মাইশাদের বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে শুধু কাজের মেয়েরা আছে, আর কেউ নাই। মাহিন মাইশার রুমে গিয়ে কাগজ নিয়ে আর্ট করতে লাগলো। আর কাজগুলো নিয়ে ভাবতে লাগলো কিভাবে কি করলে কেমন হবে। এভাবে ভাবতে ভাবতে 3টা বেজে যায়। মাহিন ফোনটা চার্জে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিচে গেলে কাজের মেয়ে বলে, স্যার আপনাকে কখন থেকে ডাকলাম? আপনি তো কাজে এত মনোযোগী ছিলেন। আপনার খাবার রেখেছি, আপনি খাবারটা খেয়ে নিন। মাহিন টেবিলে বসে খাবারটা খেয়ে রুমে গেল। রুমে গিয়ে ফোনটা নিয়ে গাড়ির চাবি নিয়ে নিচে নেমে গেল। ভার্সিটিতে যেতে গিয়ে জ্যামে আটকিয়ে পড়ল।
মাহিন অনেক কষ্টে জ্যাম থেকে বের হয়ে ভার্সিটিতে গিয়ে পৌঁছে দেখে মাইশা দাঁড়িয়ে আছে। গাড়ি নিয়ে গিয়ে দৌড়ে মাইশার কাছে গিয়ে ব্যাগটা হাতে নিয়ে বলল। সরি। মাহিন আর কিছু বলার আগে মাইশা সবার সামনে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। রাগে ব্যাগটা নিয়ে গাড়িতে উঠে পড়ল। মাহিন গালে হাত দিয়ে চারিদিকে ঘুরে মানুষকে তাকিয়ে থাকতে দেখে অপমান বোধ করল। মাহিন গাড়িতে উঠে ড্রাইভিং করতে লাগলো। মাইশা রেগে বলতে লাগলো। আগামীকাল থেকে আমার সাথে তুই আসবি না, তোর কোনো কাণ্ডজ্ঞান নাই। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, সময়ের কোনো মূল্য নাই নাকি তোর কাছে? মাইশা আরও গালাগালি করতে লাগলো। মাহিন কোনো কথার উত্তর দিল না, সোজা গাড়ি চালাতে লাগলো। মাহিনের রাগ হতে লাগলো। মাহিন মাইশার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল। চুপ, একদম চুপ করো। উফ, কানটা ঝালাফালা করে ফেলেছে। এই তুই বড় লোকে মেয়ে হয়েছে জন্য যা বলবি তাই শুনবো নাকি? ভুলে যাস না আমি তোর গার্ড না, আমি তোর হাজব্যান্ড। তুই মুখ সামলে কথা বল। তোর এত বড় সাহস আমাকে ধমক দিয়ে কথা বলস, আবার আমাকে তুই বলিস? বাসায় চল, আব্বু আম্মুকে যদি না বলি। এই চুপ কর। আমি তোর বাবা মাকে দেখে ভয় পাই নাকি? দেখ মেজাজ গরম হয়ে আছে। এমনিতে এত মানুষের সামনে অপমান করছোস, আমি কিছু বলি নাই। আবার এখন মাথা খাস না প্লিজ। ফকিন্নির বাচ্চা, আবার অপমানও বুঝোস? ফকিন্নির বাচ্চা, তুই জানোস না আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ তো পাবনা যা। এখানে কি করস? যত সব ভদ্রতা বলে কোনো কথাই নাই। অভদ্র মেয়ে একটা। ভালো, এখনো সময় আছে। কি? আমাকে এত বড় কথা বলার সাহস তোকে কে দিল? আমাকে তোর থেকে ভদ্রতা শিখতে হবে নাকি? তুই নিজেই বেয়াদব একটা ছেলে। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তো জানোস না, আবার আমাকে জ্ঞান দেস। মাহিন ধমকের সুরে বলল। তোকে সম্মান করার মতো কি করছোস যে তোকে সম্মান করব? দেখ, চুপ করে থাক, না হলে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করব। মাহিনের কথা শুনে কিছুটা ভয় পেয়ে গেল। মাইশা চুপ করে থাকলো। মাহিন চুপচাপ গাড়ি চালাতে লাগলো। হঠাৎ করে মাহিন জিজ্ঞেস করল। লাঞ্চ করেছিলে নাকি না খেয়ে আছো? মাহিনের আচমকা কথা শুনে মাইশা কিছুটা অবাক হয়ে গেল। মাহিন আবার জিজ্ঞেস করলে মাইশা বলে উঠল। থাক, এত ভালো মানুষই দেখাতে হবে না। আমি খাই বা না খাই ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার, কাউকে বলতে ইচ্ছুক না। মাইশার কথা শুনে মাহিন আর কিছু বলল না। গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলো। মাইশা বাসার কলিং বেল বাজাতেই মাইশার আম্মু এসে দরজা খুলে দিল। মাইশা ওর আম্মুকে বলল। আম্মু, তুমি ফকিন্নির বাচ্চাকে বাসা থেকে বের করে দিবে। আমি আর ওকে সহ্য করতে পারছি না। এত প্যারা দিচ্ছে, একদম বিরক্তকর। কি হয়েছে? জানো, এই ফকিন্নির বাচ্চা আজকে ভার্সিটিতে আমাকে পুরো 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখছিল। আর সবাই আমাকে নিয়ে কত হাসাহাসি করছিল। ওর জন্য 3 পিস পরে গেছিলাম, জন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। যারা হাসাহাসি করছে ওরা মানুষের ভিতর পড়ে না। মেয়ে হয়ে ছেলেদের পোশাক পরলে নিজেকে সুন্দর ভাবা সব থেকে বড় বোকামি। যার যার পোশাক তাদের পরা উচিত। মেয়েদের পোশাক ছেলেদের। তুই চুপ কর, তোর থেকে আমার শুনতে হবে? মাইশা থাম, যা রুমে যা। মাইশা রেগে চলে গেল। মাহিন ও মাইশার সাথে ওর রুমে গেলে মাইশার আরও রাগ উঠে গেল। রাগে কান্না করতে করতে বলল। উফ ভাই, তোদের সমস্যা কি? আমাকে একা থাকতে দে। আমার পেছনে ঘুরঘুর করিস না দয়া করে। তোমার পিছনে কে ঘুরছে? আমাকে এই রুমে থাকতে বলেছে, তাই আমি এই রুমে থাকি। কি ব্যাপার? আমার খাটের উপরে খাতা কি করছে? মাহিন দৌড়ে গিয়ে খাট থেকে খাতাটা তুলে নিলে মাইশা রেগে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল। আমার খাতাটা কেন নিয়েছিস? এই খাতাটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল, আর সেটা তুই নষ্ট করে ফেললি। কথাটা বলে মাইশা আরও থাপ্পড় মারতে লাগলো। মাহিন হাত দিয়ে থাপ্পড় থামাতে লাগলো। মাইশা হাতে ব্যথা পেলে মাহিন সাথে সাথে মাইশার হাত ধরে হাসি মুখে বলল। ছেলেদের হাত আর তোমাদের হাত অনেক পার্থক্য, তাই হাত দিয়ে মারতে আসো না। নিজেই ব্যথা পেলে আর সমস্যা খাতার জন্য যেভাবে মারলে, ক্ষমা চাচ্ছি, আর জীবনে তোমার খাতা নিব না। আমি যখন ইনকাম করব তখন তোমাকে 1000 খাতা কিনে দিব। তোমার যা যা ব্যবহার করছি আমি সব ফিরিয়ে দিব তোমায় একদিন। চুপ কর ফকিন্নির বাচ্চা, আমার হাত ছাড়, না হইলে লাথি দিয়ে উপরে পাঠিয়ে দেব। মাহিন সাথে সাথে মাইশার হাত ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। মাহিনের চোখ বেয়ে 2 ফোঁটা পানি পড়তে সাথে সাথেই মুছে ফেলল। মাইশা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে দেখে মাহিন খাটে শুয়ে আছে। মাইশা রেগে কলার ধরে বলল।
আমার খাটে শুয়ে থাকবি না, নিচে শুয়ে থাকবি। ভালোভাবে বলতে তো পারো, এভাবে কলার ধরে ফেলে দেওয়ার কী দরকার ছিল? ভালো করছিস। মাহিন আর কথা না বাড়িয়ে সোফায় গিয়ে শুয়ে থাকে, ফোন চালাতে লাগলো। মাইশা চেয়ারে বসে পড়তে লাগলো। মাহিন মাইশার পড়ার মনোযোগ দিয়ে শুনতে লাগলো। মাহিন মাইশার পাশে বসলে মাইশা রেগে গেল। মাহিন মাইশাকে বলল, প্লিজ রেগে যাও না তো, আমি অনার্সে পড়ি। আমি একটু পড়ে অনেক কাজ চাই, বেশি ভালো মেধা না। একটু তোমার পড়া দেখি, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট। যা তো এখান থেকে, অনার্সে পড়স আর নিজের বই পড়। আমার বই কেন পড়তে আসোস? আমি বই কিনি নাই, আমার কাছে অত টাকা নেই যে আমি বই কিনবো। প্লিজ তোমাকে আমি ডিস্টার্ব করব না। মাহিনকে পড়ায় আগ্রহ দেখে মাইশা আর কিছু বলল না। মাহিন মাইশার পাশে বসে থেকে সব কিছু দেখতে লাগলো। 1 ঘন্টা পড়া শেষ করে মাইশা বলল, এখন যা, আমি আর পড়বো না, এখন বাইরে যাব। কোথায় যাবে? তোকে বলতে হবে কোথায় যাব না যাব? আমি তোমার বডিগার্ড, তুমি যেখানে যাবে সেইখানে আমাকে নিয়ে যেতে হবে। তাহলে নিজেও স্বীকার করলি তুই আমার বডিগার্ড। শোন, নিজের যোগ্যতা কতটুকু সেইটাই মনে রাখ। মাহিন আর কিছু বলল না। মাইশা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে রেডি হওয়া দেখে বুঝতে বাকি রইল না মাইশা কোথাও যাবে। মাহিন মাইশাকে বলল, এই ধরনের পোশাক পরে কোথাও যেতে পারবে না। দেখ, আমার মাথা খারাপ করিস না, মুডটা অনেক ভালো আছে, খারাপ করে দিস না। মাইশা মাহিনের কোনো কথা না শুনে চলে গেল। মাহিনও মাইশার পেছন পেছন নিচে নামলো। মাইশার আব্বু জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি? আবার পার্টিতে যাচ্ছে? আব্বু, এই বডিগার্ড যদি আজ যায় তাহলে ওর কপালে দুঃখ আছে। আমি লাস্ট বারের মতো বলে গেলাম। মাইশার আব্বু মাহিনকে যেতে না করলো। মাইশা খুশি হয়ে চাবি নিয়ে চলে গেল। মাইশা চলে গেলে মাহিন মাইশার আব্বুকে বলল, আমাকে যেতে না করলেন কেন? আপনার মেয়ে খবর তো জানেন, যে পরিমাণে নেশা করে, আর নেশা অবস্থায় ড্রাইভিং করলে কখন কি হয়ে যায়। আরে ও যাক, তারপর তুমি ওর পেছন পেছন যাবে। তাহলে এখন বের হয়ে যাই। যাও, ড্রাইভারকে নিয়ে যাও, ওকে তোমাকে নামিয়ে দিতে আসবে। মাহিন মাইশার আব্বুর সাথে কথা বলে মাহিন বাহিরে চলে গেল। ড্রাইভারকে নিয়ে ক্লাবে চলে গেল। মাহিন গাড়ি থেকে নেমে বাহিরে অপেক্ষা করতে লাগলো। ক্লাবের ভেতরে ঢুকলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে ক্লাবের ভেতরে চিল্লাপাল্লার শব্দ হতে লাগলো। মাহিন দৌড়ে ভেতরে ঢুকলে দেখতে পায় সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। মাহিন ভিড় ঠেলে ভেতরে ঢুকতে গিয়ে দেখে মাইশা ফ্লোরে পড়ে আছে, রক্ত দিয়ে ফেসে যাচ্ছে। মাইশাকে দৌড়ে গিয়ে ধরে কুলে মাথা নিয়ে বলল, মাইসা চোখ খুলো। এই মাইসা, কি হলো তোমার? মাইশার এক বান্ধবী বলল, মাহিন, মাইশাকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি ওকে নিয়ে চলো। মাহিন মাইশাকে কুলে তুলে নিয়ে দৌড়ে বাহিরে গিয়ে গাড়িতে তুলে ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে যেতে বলল। মাহিন শার্ট খুলে মাইশার মাথায় বেঁধে দিয়ে বলল, এই মাইসা চোখ খুলো। মাহিন মাইশাকে পাগলের মতো ডাকতে লাগলো। মিতু অবাক হয়ে তাকিয়ে আছে। হসপিটালের সামনে গাড়ি থামালে মাহিন মাইশাকে কোলে তুলে দৌড়ে হসপিটালের ভেতরে ঢুকলো। নার্স মাইশাকে নিয়ে ভেতরে চলে গেল। ডক্টরকে ডাকলে ডক্টর মাইশার কেবিনে চলে গেল। মাহিনকে এমন রেগে যাওয়া দেখে মিতু বলল, মাহিন, তোমাকে তো মাইশা স্বামী হিসেবে মেনে নেয়নি, তাহলে তুমি ওর জন্য এত পাগলামি করছো কেন? উফ, আপু প্লিজ এসব কথা রাখেন। আপু আপনি আগে বলেন ভিতরে কি হয়েছিল? ওর মুখে মারের দাগ কেন? আর ঠোঁট কেটে গেছে, হাতেও দাগ বসে গেছে। আমি ঠিক জানি না, মাইশা তো নেশা করতে করতে রকির সাথে উপরে চলে যায়। তারপর কি হয়েছে আমি জানি না। হঠাৎ মাইশার চিৎকার শুনে সবাই উপরের দিকে তাকাতে সাথে সাথে মাইশা উপর থেকে পড়ে যায়। ওই রকি কিছু করেছে? মাহিনের রাগ উঠে গেল। মাহিন হাত মুঠো করে ফেলল। রাগে মাহিনের চোখ দুটো লাল বরণ ধারণ করল। মাহিন 1 মিনিট দেরি না করে ড্রাইভারকে বলল, আপনি স্যার আর ম্যামকে কল দিয়ে আসতে বলেন, আমি এখনই আসছি। মাহিন গাড়ির চাবি নিয়ে দৌড়ে নিচে গিয়ে রকির বাসার উদ্দেশ্যে বের হলো। রাস্তার ধারে রকিকে দেখে মাহিন ওর সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামতেই রকি বলল, এই স্টুপিড, গাড়ি কোথায় থামাস, চোখে দেখিস না? মাহিন রেগে রাকিবের কলার ধরে মুখে সজোরে ঘুষি দিয়ে বলল, তুই মাইসার সাথে কি করছোস? মাহিনকে ধাক্কা দিয়ে বললে, আমি কিছু করিনি, যা করেছে রাব্বি করেছে।
রেগে কলার চেপে ধরে বলল। রাব্বি কি করেছে? মাহিনের কথা শুনে রকি বলতে লাগলো। রাব্বি মাইশাকে ধর্ষণ করতে চাইছিল, কিন্তু মাইশা করতে দেয়নি। দুজনের মধ্যে হাতাহাতি হতে লাগে। মাইশা রাব্বিকে মারে, আর রাব্বি মাইশার চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মারে, আর হাত তুল চেপে ধরে দেয়ালের সাথে আটকিয়ে ফেলে। মাইশা রাব্বিকে কামড় দিলে, রাব্বি ছেড়ে দিলে মাইশা দৌড়ে পালাতে গিয়ে পা পেঁচে নিচে পড়ে যায়। রকির কথা শুনে মাহিনের রক্ত যেন মাথায় উঠে যাচ্ছিল। মাহিন রকিকে মেরে বলল। সেইখানে তুই কি করছিলি? রকি মাতালের মতো হাসতে হাসতে বলল। ভিডিও করতে নিয়েছিলাম। রকির কথা শুনে পাশে থাকা একটা ডাল পেয়ে সেটা দিয়ে রকিকে পেটাতে লাগলো। মারতে মারতে অবস্থা খারাপ করে দিল। রকির ফোন এক ঢিল মেরে ভেঙে ফেলল, সাথে সাথে মেমোরি কার্ড ভেঙে ফেলে দিল আর বলল। আর যদি কখনোই মাইশার আশেপাশে দেখি, আমি তোকে খুন করে ফেলবো। মাহিন ওকে মেরে ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। সোজা রাব্বির বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে লাগলো। রাব্বির আম্মু দরজা খুলে দিলে মাহিন রাব্বিকে যেতে দেখে দৌড়ে গিয়ে রাব্বিকে পেটাতে লাগলো। রাব্বির আম্মু সবাইকে ডাকতে লাগলো। মাহিনকে ঠেকাতে আসলে মাহিন সবাইকে মেরে ফেলে দিয়ে রাব্বিকে মারতে মারতে বলল। কুত্তা, তোর সাহস কী করে হয় আমার স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করার? আমি তোকে আজ মেরে ফেলবো। মাহিনের কথা শুনে রাব্বির মা থমকে গেল। মাহিন রাব্বিকে মেরে একদম আত্মরা করে ফেলল। রাব্বির আম্মু মাহিনের পা জড়িয়ে ধরে রাব্বির প্রাণ ভিক্ষা চাইলে মাহিন রাগে লাঠিটা ফেলে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। মাহিন হসপিটালে গিয়ে দেখে মাইশার আব্বু আম্মু বসে আছে। মাহিনকে দেখে মাইশার আব্বু বলল। মাহিন কোথায় গেছিলে? মাহিন কিছু বলার আগেই পুলিশ এসেছে। মাহিনকে ধরল। মাইশার আব্বু পুলিশকে বলল। কি ব্যাপার, আপনি মাহিনকে ধরছেন কেন? পুলিশ বলে, রাব্বি রকিকে মারার অপরাধে ওনাকে ধরতে এসেছি। মাইশার আব্বু বলল। মাহিন, ওদের কেন মারতে গেছো? আঙ্কেল, আপনি জানেন না, ওই রাব্বি মাইশাকে ধর্ষণ করতে চেয়েছিল, আর রকি সেটা ভিডিও করতে নিয়েছিল, তাই আমি ওদের মারছি। মাহিন কথাটা বলা শেষ করে আর কিছু বলার আগে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। মাইশার আব্বু পুলিশকে বোঝাতে গেলে পুলিশ কোনো কথা শুনল না, মাহিনকে নিয়ে চলে গেল। মাইশার আব্বু যেন হতভম্ব হয়ে বসে পড়ল। এইদিকে মাইশার অবস্থা তেমন ভালো না, আর এদিকে মাহিনকে ধরে নিয়ে গেল। মাহিনকে জেলে নিয়ে গিয়ে আটকিয়ে দিল। মাহিন সারা রাত এখানে কাটিয়ে দিল। দুপুরের দিকে মাইশার আব্বু এসে মাহিনকে ছাড়িয়ে নিল। মাহিন মাইশার আব্বুকে বলল। আঙ্কেল, মাইশা কেমন আছে? ওই কি ঠিক আছে? ওর জ্ঞান ফিরেছে, কিন্তু ওই হাত পায়ে মাথায় অনেক ব্যথা পেয়েছে, তাই ডাক্তার ওকে রেস্টে থাকতে বলেছে। আর আমাকে জেল থেকে ছাড়ালেন কিভাবে? মাইশা রাব্বি রকির আব্বু আম্মুকে ভয় দেখিয়েছে। যদি তোমার উপর মামলা না তুলে, তাহলে ওই সব সত্যি সবাইকে বলে দেবে, তাই ওর ভয়ে তোমার উপর হামলা তুলে নিয়েছে। আমাকে বের না করলে হতো, ওদের দুজনকে শাস্তি দেওয়া দরকার ছিল। থামো মাইশা, যা বলে তাই করো। ও আমাদের কোনো কথা শুনে না, জানো তো। আসলে সব দোষ আপনার মেয়ের। ছেলে ফ্রেন্ডদের সাথে যেভাবে মিশে, ছেলেরা আসক্ত হবে না তো কি হবে? মাইশার আব্বু রাগী লুক নিয়ে তাকালে মাহিন চুপ হয়ে গেল। দুজন গাড়িতে বসলে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। দুজন বাসায় চলে গেল। মাইশার আম্মু মাহিনকে বলল। তুমি এসেছো? জি, আপনারা কোথায়? মিতু সাথে রুমে আছে। মাহিন আর কিছু না বলে রুমে গেল। রুমে গিয়ে দরজায় নক করলে মিতু বলে উঠল। কে? আমি মাহিন, ভিতরে আসতে পারবো কি? ও আচ্ছা। মাহিন ভেতরে ঢুকে দেখে মাইশা আছোয়া হয়ে শুয়ে আছে। মাথায় ব্যান্ডেজ, হাতে পায়েও ব্যান্ডেজ করা। মাহিন আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে বাহিরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে খেয়াল করলো মাইশা তাকিয়ে আছে। মাহিন চুল হেয়ার ড্রায়ার করতে লাগলো। হেয়ার ড্রায়ার করে চুল চিরুনি করে মাইশার দিকে তাকিয়ে বলল। কিছু বলবেন? এভাবে তাকিয়ে আছেন কেন? পানি খাবো। মাহিন জগ থেকে পানি গ্লাসে ঢেলে মাইশাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ করে গ্লাসটা রেখে বারান্দায় গিয়ে বসলো। অনেকক্ষণ বসে থাকলে কাজের মেয়ে এসে মাহিনকে খেতে ডাকলো। মাহিন বারান্দা থেকে বের হয়ে মাইশাকে বলল। লাঞ্চ করেছেন? না আম্মু, খাওয়া দিতে আসবে। রহিমা, মেমের খাবার নিয়ে আসো।
রহিমা চলে গেল। মাহিন সোফায় বসে ফোন চালাতে লাগলো। রহিমা খাবার নিয়ে আসলে মাহিন ফোনটা চার্জে দিয়ে খাবার প্লেট হাতে নিয়ে মাইশার সামনে বসে বলল, আমার হাত দেখে ঘৃণা হচ্ছে নাকি? আমি গোসল করে এসেছি, ভালো করে হাত ধোয়া আছে। আমি কি একবারও বলছি? না, আগেই বলে দিলাম। তুমি তো আবার বড়লোক মানুষ, গরিবের হাত দেখে ঘৃণা করতে পারো। খাবো না। রাগ করো, জিদ করো, লাভ নাই। এখন আমার হাতে খেতে হবে। মাহিন খাবার দলা পাকিয়ে মাইশার মুখের সামনে ধরলে। প্রথমে মুখ ঘুরিয়ে নিলে। মাহিন রাগী লোক নিয়ে তাকিয়ে জোর করে খাইয়ে দিল। মাইশা খাবার খেতে লাগলো আর মাহিনের দিকে তাকিয়ে থেকে বলল, আমার জন্য ওদের সাথে মারামারি করছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। ওইখানে তো অনেক মানুষ ছিল, কই কারো তো ইচ্ছে জাগলো না? তাহলে তোমার কেন জাগলো? আমি তো তোমাকে দেখতে পারি না, তারপরও আমার জন্য নাকি পাগলামি করছিলে। তোমাকে এসব ফালতু কথা বলে কে? আমার খেয়ে কাজ নেই, তোমার জন্য আমাকে পাগলামি করতে হবে? মিতু বলেছে। আজ এরা কথা। এখন আবার খাওয়া দিচ্ছ কেন? আমি গরিব মানুষ, আমাদের সামনে কেউ না খেয়ে থাকলে সেটা আমাদের আবার সহ্য হয় না, তাই আমরা মানুষকে খাওয়াতে পছন্দ করি। ও। মাইশা আর কিছু বলল না। মাহিন মাইশাকে খাইয়ে দিতে লাগলো। মাইশা চুপচাপ খেতে লাগলো। মাইশার আম্মু রুমে ঢুকে দেখে মাইশাকে খাওয়ানো প্রায় শেষ। মাইশার আম্মু বলল, মাহিন, তুমি আবার ওকে খাওয়া দিতে গেছো কেন? যাও, তুমি খাওয়া নাও। সমস্যা নাই, আপনি ওনাকে মেডিসিন খাওয়াই দেন তাহলে। মাহিন প্লেট নিয়ে চলে গেল। হাত ধুয়ে প্লেট ধুয়ে টেবিলে বসে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে মাইশার আব্বুর রুমে গিয়ে কাজের বিষয়ে কথা বলতে লাগলো। 4টার দিকে রুম থেকে বের হয়ে মাইশার রুমে গিয়ে দেখে মাইশা বালিশে হাত দিয়ে ঠিক করার চেষ্টা করছে। মাহিন মাইশার কাছে গিয়ে বলল, ঘুমাবে নাকি? হ্যাঁ, একটু বালিশটা ঠিক করে দিয়ে আমাকে একটু শুইয়ে দিবে? মাহিন মাইশাকে ধরে পিঠের নিচ থেকে বালিশটা সোজা করে রাখতে গিয়ে মাইশা মাহিনের বুকের স্পন্দনে শব্দ পেল। মাহিনের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। মাহিন হঠাৎ করে মাইশাকে শুইয়ে দিলে মাইশা মনে মনে বলল, ধ্যাত মাইশা, কি করছিস? ওর প্রতি তোর কোনো ফিলিংস আসতে পারে না। ফকিন্নির সাথে তোর যায় না। আচ্ছা, আপনি তাহলে ঘুমান, আমি এখানে আছি। আমি ঘুমালে যদি তুই উল্টাপাল্টা কিছু করিস, যা এখান থেকে, আমি ঘুমাবো না। কি আজব মেরে বাবা, আমি এত খারাপ না যে এই অসুস্থতার সুযোগ নিতে যাব। আমি তোমার ফ্রেন্ডদের মতো না, যত সব। জেগে থাকো, আমার ঘুম পাচ্ছে। সারা রাত কচুর জন্য চিন্তা করে ঘুম হয় নাই। কি? কার জন্য? মাহিন কিছু না বলে সোফায় শুয়ে পড়ল। মাহিন ঘুমিয়ে গেলে মাইশাও ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম ভাঙলে দেখতে পায় সারা রুম অন্ধকার হয়ে আছে। মাহিন উঠে লাইট জ্বালিয়ে দেখে মাইশা তাকিয়ে আছে। মাহিন মাইশাকে বলল, তুমি কি আমার জন্য ঘুমাও নাই নাকি? আচ্ছা, রাতে আমি পাশের রুমে শুয়ে পড়বো, শান্তিতে ঘুমাও। আন্টিকে হুদে ডাকতে যাব কেন? আমি করিয়ে দিচ্ছি। মাহিন ওয়াশরুমে গিয়ে বালতি আর মগে পানি নিয়ে আসলো। তারপর মাইশার ফ্রেশ ওয়াশ দিয়ে এসে মুখ সুন্দর করে ধুইয়ে দিল। তারপর আস্তে আস্তে মুখ মুছে দিয়ে বালতি আর মগ রেখে আসলো। মাইশা মাহিনকে বলল, নিচে গেলে আমার জন্য কফি পাঠাতে বলো তো। বুঝছি। মাহিন নিচে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসলো। মাইশাকে খাইয়ে দিতে লাগলো। খাইয়ে দেওয়ার সময় মাহিন ফু দিয়ে আস্তে আস্তে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হলে মাহিন মাইশাকে বলল, তোমার বইগুলো কি একটু পড়তে পারবো? ওকে। মাহিন মাইশার বই পড়তে লাগলো। মাহিন ভুল বললে মাইশা সেটা ঠিক করে বলে দিতে লাগলো। এভাবে প্রতিদিন চলতে লাগলো 1 বছর পর। মাহিন আর মাইশার সম্পর্ক মোটামুটি এখন অনেক ভালো হয়েছে। মাহিন আজকে প্রথম প্রজেক্ট কাজ পেয়েছে। সেই খুশিতে মাহিন বাসায় মিষ্টি নিয়ে আসে। মাইশার আম্মু বলল, কি ব্যাপার মাহিন, আজ এত খুশি কেন তুমি? আন্টি, আমরা প্রজেক্টটা পেয়ে গেছি। আমাদের এতদিনের চেষ্টা সফল হয়েছে। এখন শুধু সবাই মিলে কাজটা ঠিকভাবে করে দিলে হয়ে যাবে। মাশাআল্লাহ, তাহলে তো মিষ্টি মুখ করতে হয়। তোমার আঙ্কেল জানলে অনেক খুশি হবে। জি আচ্ছা, থাকেন, আমি মাইসাকে খাওয়াই দিয়ে আসি। যাও। মাহিন একটা মিষ্টি নিয়ে দৌড়ে মাইশার রুমের সামনে গেলে সাথে সাথে অন্য রুম থেকে মাইশা বের হয়ে বলল, মাহিন, আমি এই রুমে। ও, তুমি আমার রুমে কি করো? মাইসা, এই নাও মিষ্টি মুখ করো। মাইশা মিষ্টির একটা বাইট নিয়ে বলল, তা কিসের খুশিতে এই মিষ্টি?
1 বছর চেষ্টা সফল হয়েছি। অভিনন্দন, তাহলে তো আমি একটা ট্রিট পাই। আমাকে ট্রিট দাও। তা তো অবশ্যই দিব। আঙ্কেল আসুক, আজকে ডিনার আমরা বাইরে করব। আচ্ছা করো, যাও ফ্রেশ হয়ে আসো। মাহিন রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গিয়ে মাইশার আম্মুর সাথে গল্প করতে লাগলো। মাইশার আব্বু আসলে মাইশার আম্মু বলল, তুমি তাহলে এসেছো, তোমার জন্য গুড নিউজ আছে। জানি, মাহিন কংগ্রেসের। ধন্যবাদ আঙ্কেল, আজকে বাইরে ডিনার করব, আপনি ফ্রেশ হয়ে আসেন। ওকে। মাইশার আব্বু চলে গেল। মাইশার আম্মুও সাথে চলে গেল। মাইশা মাহিনকে বলল, মাহিন, আজকে এই খুশির সংবাদে আমিও তোমাকে একটা গিফট দিতে চাই। তাই নাকি? কি গিফট দিবে? ওইটা বলা যাবে না, ডিনার করে আসি আগে। আর সারপ্রাইজ জিনিস বলে দিলে সারপ্রাইজের মজা তো থাকলো না। তাও ঠিক। আচ্ছা যাও, রেডি হতে যাও, তোমার তো 2 ঘন্টা লাগে রেডি হতে। উফ মাহিন, রাগিও না তো। আরে মজা করছি। মাইশা সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। মাহিনও মাইশার সাথে গেল। মাইশা ওর রুমে চলে গেল। মাহিন পাশের রুমে গিয়ে রেডি হতে লাগলো। 9টার দিকে 4 জন মিলে রেস্টুরেন্টে খেতে চলে গেল। খাবার খাওয়া শেষ করে 11টার দিকে বাসায় চলে আসলো। যার যার রুমে চলে গেল। মাহিন ল্যাপটপে কাজ করতে লাগলো। 1টার দিকে মাইশা মাহিনকে কল দিলে মাহিন রিসিভ করে বলল, এই এত রাত হয়ে গেছে, ঘুমাও নাই কেন? আমার রুমে আসো, তোমাকে না বলেছিলাম তোমাকে একটা গিফট দিব, তাড়াতাড়ি রুমে আসো। এত রাতে গিফট? সকালে দিও, আপাতত কাজ করছি। আমি এত কিছু জানি না, আমি এখনই দিব। তুমি আসবে কিনা সেটা বলো। আচ্ছা আমি আসছি। মাহিন কলটা কেটে দিয়ে ফোনটা খাটের উপরে রেখে ল্যাপটপ বন্ধ করে দরজা খুলে মাইশার রুমে ধাক্কা দিয়ে দরজা খুলে গেল। পুরো রুম অন্ধকার। মাহিন কিছু বলতে যাবে, সাথে সাথে রুমের লাইট জ্বলে উঠল। মাহিন সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। মাহিন মাইশাকে বলল, কি সারপ্রাইজ দিবে? আর আজকে হঠাৎ এমন পাতলা শাড়ি পরেছো কেন? আর এমন করছো কেন? তুমি কি বোকা নাকি? দরজাটা লাগিয়ে দাও। না, রুমে যাব। কিসের সারপ্রাইজ দিবে সেটা দাও। মাইশা তাড়াতাড়ি করে গিয়ে মাহিনের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে গলা জড়িয়ে ধরে বলল, এই বোকা, তুমি কি বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাচ্ছি? না, বুঝতে পারছি না। মাইসা কি করছো? ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আজকে আমি তোমাকে আপন করে নিতে চাই। আজকে আমি বন্ধু না, তোমার স্ত্রী। তাই তুমি চাইলে যা ইচ্ছা করতে পারো। মাইশা কথাটা বলে চোখ বন্ধ করে 2 হাত সরিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকলো। মাহিন মাইশার কাছ থেকে সরিয়ে দাঁড়ালো। মাহিন মাইশাকে বলল, মাইসা পাগল হয়ে গেছো নাকি? তুমি কি বলছো ভেবে বলছো তো? মাহিনের কথা শুনে মাইশা চোখ খুলে মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ আমি ঠিক বলছি। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম আমার কিউট বরকে আর দূরে রাখা ঠিক হবে না। কারণ আমার বরটা তো কিউট। যে মেয়েরা ক্রাশ খায়, কখন না জানি আমার বরটাকে হাত করে নিয়ে নেয়। তাই আমি আর সময় নষ্ট করতে চাই না। আসো আসো, কাছে আসো, একটু আদর করে দিই। মাইশা কথাটা বলে মাহিনকে জড়িয়ে ধরতে যাবে, তার আগেই মাহিন সরে গেল। মাইশা মুখটা মলিন হয়ে গেল। মাইশা হাসি রেখা টেনে বলল, কি ব্যাপার, তুমি কি আমাকে আদর করতে চাও না? মাইসা আমি এসব করতে চাই না, আমার ঘুম পাচ্ছে। মাহিন ওয়েট, আগেই যাবে না। আমার কাছে আসতে চাও না কেন? আমি তোমার স্ত্রী। তুমি না আগে বলতে আমি বেশি বুঝলে জোর করে স্বামীর অধিকার খাটাবে। তাহলে আজ আমি নিজে থেকে তোমার কাছে আসতে চাইছি। তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। মাহিন, তুমি কি সেই দিনের ব্যাপারের জন্য আমার থেকে দূরে থাকতে চাচ্ছ? মাহিন, আল্লাহর কসম, রাব্বি আমার সাথে কিছু করতে পারে নাই। তুমি ওকে জিজ্ঞেস করতে পারো। উফ, চুপ করবে, আমার ঘুম পাচ্ছে। মাহিন চলে যেতে নিলে মাইশা দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আগে সব কিছুর জন্য সরি। এই যে কান ধরছি, আর আমি তো তোমার কথা মতোই এখন চলি। তাহলে আমার সাথে এমন করছো কেন? উফ, সামনে থেকে যাবে, বিরক্ত করো না তো। ফ্রেন্ডের মতো থাকো। আর হ্যাঁ, 3 দিন পর তোমার ডিভোর্স লেটার চলে আসবে, তুমি সারা জীবনের মতো মুক্তি হয়ে যাবে। মাহিন কথাটা বলে মাইশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পাশের রুমে চলে গেল। মাইশার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মাহিন রুমে দরজা লাগিয়ে দিয়ে খাটের উপর শুয়ে থেকে চোখের পানি ঝরাতে লাগলো।
মাইশা রাগে রুমের ভেতরে গিয়ে চাদরের এক টান দিয়ে ফেলে দিল। ফুল দিয়ে সাজিয়ে রাখা সব কিছু ফেলে দিয়ে কান্না করতে লাগলো। মাইশা সহ্য করতে না পেরে মাহিনের রুমে ধাক্কা দিতে লাগলো আর কান্না করতে করতে বলল, মাহিন দরজা খুলো। মাহিন, আমি তোমার দুইটা পায়ে ধরি, আমাকে ক্ষমা করে দাও। আমার অতীত সব কিছুর জন্য ক্ষমা করে দাও। আমার অতীত সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে আমাকে গ্রহণ করে নাও। মাহিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মাইশা কথাগুলো বলে কান্না করতে করতে ভেঙে পড়ল। মাহিন রুমের ভেতর থেকে সব কিছু শুনছিল। মাহিনের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মাহিন মনে মনে ভাবতে লাগলো, আমাকে তুমি ক্ষমা করে দিও মাইশা, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার সাধ্য নেই তোমাকে এই কথা বলার। তোমার আপু শর্ত মেনে চলতে হবে আমাকে। শর্ত লেখা ছিল তুমি ভালো হলে আমাকে তোমার থেকে দূরে সরে যেতে হবে, তোমাকে ডিভোর্স দিতে হবে। সেই সময়টা চলে এসেছে, শর্ত অনুযায়ী আমি তোমার সাথে থাকতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। মাহিন কিছু বলে না আর মাইশা কান্না করতে করতে দরজার পাশে বসে ঘুমিয়ে পড়ল। মাহিন সারা রাত ঘুমোলো না। সকালে চোখ লেগে আসলে সাথে সাথে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই মাইশা মাহিনের পায়ের ওপরে পড়ে। মাইশার ঘুম ভাঙলে মাইশা মাহিনের পা জড়িয়ে ধরে বলল, মাহিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। মাহিন, আমাকে একটা সুযোগ দাও না, আমি তোমার যোগ্য স্ত্রী হয়ে দেখাবো। মাহিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ আমার সাথে এমন করো না। মাইশা পাগলামি করো না, আমার পা ছাড়ো। আমার কিছু করার নেই, আমাকে তোমাকে ডিভোর্স দিতে হবে। দেখো উকিলের আসার সময় হয়ে গেছে, নিচে চলো, পাগলামি করো না। মাহিন মাইশাকে সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। মাইশা নিচে গিয়ে ওর আম্মু আব্বুকে কান্না করে বলতে লাগলো, মাইশা কান্না করিস না, মাহিন যদি তোর সাথে থাকতে চায় তাহলে ওই ডিভোর্স দিবে না, আর না থাকতে চাইলে ডিভোর্স দিয়ে চলে যাবে। মাইশা কিছু বলতে যাবে সাথে সাথে উকিল এসে হাজির হলো। মাহিন নিচে নেমে আসলে মাইশা মাহিনকে বলল, মাহিন প্লিজ এমন কাজ করো না, তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ছেড়ে কি থাকতে পারবে বলো? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার আপুর সাথে শর্তে তোমাকে বিয়ে করেছি। তোমার মতো অহংকারী মেয়েকে ভালোবাসা অসম্ভব। কি শর্তের বিয়ে করেছো মানে? 20 লাখ টাকার জন্য তোমাকে আমি বিয়ে করেছি, আর শর্ত ছিল তুমি ভালো হয়ে গেলে আমি তোমাকে ডিভোর্স দিব। সেখানে ভালোবাসা আসতে পারে না, আর তুমি আমাকে কম অপমান করো নাই, কম জ্বালাও নাই। তোমার মতো মেয়ে কখনোই ভালো স্ত্রী হতে পারে না। এইসব নেকামি করো না, সোজা সাইন করে দাও। মাহিনের কথা শুনে মাইশা যেন থমকে গেল। মাইশা যেন পাথরে পরিণত হয়ে গেল। মাইশা চোখ মুছে বলল, ও আচ্ছা, ঠিক আছে। আমার মতো মেয়ে কখনোই ভালো স্ত্রী হতে পারে না, আর আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। সেখানে আমাকে কেন তুমি ভালোবাসবে? সরি মাহিন, আর ধন্যবাদ আমাকে 1 বছরের ভেতরে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, তোমাকে বিয়ে করে আমি অনেক কিছু পেয়েছি। তোমার আব্বুর নতুন কোম্পানি 50% মালিক হয়েছি, এখন নিজের স্বপ্ন আস্তে আস্তে পূরণ করতে পারছি। ও, তুমি খুশি তো? হ্যাঁ। মাইশা উকিলের কাছে গিয়ে কাগজগুলো নিয়ে এক এক করে সবগুলোতে সাইন করে দিল। মাহিনের দিকে মিষ্টি করে হেসে বলল, খুশি তো তুমি? ভালো থেকো। মাইশা দৌড়ে কান্না করতে করতে চলে গেল। মাহিনের চোখ দিয়ে দুফোঁটা পানি পড়তেই মুছে ফেলল। মাহিন মাইশার আব্বুকে বলল, স্যার, আমি আপনার মেয়েকে ভালোবাসি, প্লিজ আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন। দুঃখিত মাহিন, এটা সম্ভব না। মাইশার বিয়ে আগেই ঠিক হয়ে আছে। আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তার সন্তানের সাথে আমার মেয়ের বিয়ে দেব। আর এটা তোমাদের ভালোবাসা না, ভালো লাগা, এসব বাদ দাও। আস্তে আস্তে দুজন একে অপরকে ভুলে যাবে। আর মাহিন তোমার নিজের জায়গা তুমি দেখো, আর আমাদের জায়গাও দেখো। তুমি একজন বডিগার্ড ছিলে, সবাই যদি জেনে যায় আমি বডিগার্ডের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলাম, আমার মান সম্মান কোথায় থাকবে? প্লিজ তুমি ডিভোর্স দিয়ে চলে যাও। আর তুমি তো 50% মালিক হয়ে গেছো, তুমি তোমার লাইফটা সুন্দর করে কাটাও। মাহিন মাইশার আব্বুকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ থামেন, আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি আসলে একজন লোভী মানুষ। আপনি বন্ধুকে কথা দিয়েছেন বলে বিয়ে দিবেন না, নিজের বিজনেস বড় করার জন্য বিয়ে করাবেন। চুপ বেয়াদব ছেলে, বেশি কথা বলিস না, চুপচাপ সাইন করে চলে যা। 50% দিয়েছি, এতে খুশি হয়ে থাকার কথা বেশি। পাকনামি করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মাহিন মাইশার আব্বুর কথা শুনে হাসতে লাগলো। মাহিন হাসতে হাসতে বলল, স্যার, আপনি আমাকে কিসের ভয় দেখান? 50% না দেওয়ার?
আপনার 50% আমার দরকার নাই, আপনারটা আপনি নিয়ে থাকেন। আমি খুব শীঘ্রই আমার স্ত্রীকে আমি নিয়ে যাব। তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দেস? বেশি বুঝলে পুলিশের হাতে তুলে দেব। আমাকে পুলিশের ভয় দেখায়েন না। আমি চাইলে কি করতে পারি আপনার ধারণাও নাই। কি করবি তুই? মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। মাহিনকে গার্ড দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। মাহিন মাইশাকে ডাকতে লাগলো। সব গার্ডরা মিলে মাহিনকে মারতে লাগলো। মাহিন মাইশাকে ডাকতে লাগলে মাইশা জানালা বন্ধ করে দিয়ে কান্না করতে থাকলো। মাহিন আর দাঁড়িয়ে না থেকে চলে গেল। 5 বছর পর। মাইশা উঠো, আর কত ঘুমাবি? আম্মু যাও তো, ঘুমাতে দাও। অফিসে কিছুদিন ছুটি পেয়েছি, শান্তি মতো ঘুমাতে দাও তো। আরে তুই কি ভুলে গেলি আজকে আমাদের শফিক চৌধুরীর বাড়িতে যাওয়ার কথা? উফ, আমি তো ভুলেই গেছিলাম। শফিক চৌধুরীর মেয়ের বিয়েতে আমাদের তো ইনভাইট করছে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি লাগেজ রেডি করে দেই। মাইশা খাট থেকে উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। মাইশার আম্মু লাগেজ গুছিয়ে দিয়ে চলে গেল। মাইশা ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল হেয়ার ড্রায়ার করে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নিচে নামতে লাগলো। মাইশার আম্মু আব্বু তাকিয়ে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক সুন্দর লাগছে। আব্বু পাম দিও না, এখন চলো। আর বিয়েতে কি দেবে? বড়লোক মানুষের মেয়ের বিয়ে, সেখানে ভালো কিছু দিতে হবে। আবার আমার আত্মীয়তাও, আর আমরা আত্মীয় হতে যাচ্ছি। আব্বু আচ্ছা চল। 3 জন গাড়িতে উঠে সোজা স্টেশনে চলে গেল। ট্রেনে উঠে 7 ঘন্টা জার্নি করে স্টেশনে নেমে স্টেশন থেকে বের হয়ে লাগেজ নিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ করে বেশি দূরে গিয়ে রাফি এসেছে, বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? জি ভালো, চলেন। রাফি 2টা লাগেজ নিয়ে গাড়ির ডিকিতে রেখে দিল আর 3 জনকে বসতে বলল। মাইশা পেছনে বসতে যাবে, তখনই মাইশার আম্মু বলল, মাইশা, তুই রাফির বাবার সাথে বস। না থাক, সমস্যা নাই, আপনি পিছনে গিয়ে বসেন। মাইশা কিছু না বলে পেছনে বসল। রাফি ড্রাইভিং করতে লাগলো। বেশ কিছু দূর গিয়ে রাফি গাড়ি থামালে 3 জন দেখতে পেল রাফি কারোর সাথে কথা বলছে। কিনা শেষ ডিকিতে রেখে দেয়, আর এইগুলো সামনে রেখে বসে। মাহিন ডিকিতে লেবুর বস্তা তুলে সামনের টিস্যুর প্যাকেট রেখে গাড়িতে উঠে বসে বলল। মাহিন প্যাকেট রেখে পেছনে ঘুরে তাকাতেই 3 জন চমকে গেল, সাথে মাহিন নিজেও। মাহিন রাফির দিকে তাকিয়ে বলল, ওনাদের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে নাকি? পরিচয় হয় নেই। এটা মাইশা, মানে তোর ভাবি, আর এটা আমার হবু শ্বশুর শাশুড়ি। আসসালামু আলাইকুম। কিরে, তুই আর কোথাও কাজের জায়গা পাসনি? আমার মেয়ের হবু শ্বশুর বাড়িতে এসেছিস কাজ করতে। এখন বুঝতে পারছস তোর জায়গাটা কোথায়? সরি আঙ্কেল, আমাকে কিছু বলছেন? আঙ্কেল কাকে বলছিস? আমাকে স্যার বল। সরি আঙ্কেল, আয়ানকে আপনি আগে থেকে চেনেন নাকি? আয়ানকে? এটা তো মাহিন। মাহিন থেকে বলছেন? ওর নাম আয়ান, আমার ছোট ভাই। আপনি ওনাকে চেনেন কীভাবে? রাফির কথা শুনে 3 জন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। মাহিন ওদের তাকানো দেখে মাহিনের হাসি পেতে লাগলো। মাহিন হাসি থামিয়ে বলল, আঙ্কেল আপনি কি আমাকে চেনেন? সরি, কিছু মনে করবে না। উনি আপনার ভাই? মানে কেমন ভাই আপনার? কেমনে আবার? ওই আমার নিজের মায়ের পেটের ভাই, আমার রক্তের ভাই। ওকে তো আগে কখনো দেখি নাই। আপনি তো আমাদের বাসায় এসেছেন 5 বার, তাই ওর বিষয় জানেন না। আসলে ওই নিখোঁজ ছিল 5 বছর আগে। ওই আবার বাড়িতে ফিরে আসছে, আর বাড়িতে এসেছে পড়াশোনা করতে। লন্ডনে চলে যায়, তাই হয়তো ওর বিষয়ে জানেন না। নিখোঁজ কেন হয়েছিল? অনেক বড় কাহিনী বলতে বলতে একদিন শেষ হয়ে যাবে। আচ্ছা, বাসায় এসে পড়েছি। আয়ান, তুই তাহলে বস্তা নামিয়ে ফেল, আমি ওদের নিয়ে ভেতরে যাই। আচ্ছা যাও। মাইশা ওর আব্বু আম্মু 3 জন রাফির সাথে চলে যেতে লাগলো। মাইশা পেছনের দিকে ঘুরে কয়েকবার মাহিনের দিকে তাকিয়ে আবার ভেতরে চলে গেল। সবার সাথে কুশল বিনিময় করে রুমে চলে গেল। মাহিন বস্তা কাজের ছেলেকে দিয়ে পাঠিয়ে দিল, আর ওই নিজে সবার সাথে খেলতে লাগলো। মাইশা বারান্দা থেকে মাহিনকে দেখতে লাগলো। মাহিনের চোখ পড়তে সাথে সাথে মাইশা রুমের ভেতরে চলে গেল। মাইশা রুমের চারিদিকে তাকিয়ে বুঝতে পারল এটাই মাহিনের রুম। মাহিনের আম্মু রুমে এসে মাইশাকে বলল,
মা, তোমার কি এই রুম পছন্দ হয়েছে? মা, কিছু মনে করো না, অনেক মানুষজন দাওয়াত করা হয়েছে তো, তাই রুম প্রায় সবগুলোই ফুল হয়ে গেছে। তোমাকে আমার ছোট ছেলের ঘরে থাকতে দিলাম, এখানে তুমি নিরিবিলিভাবে কাটাতে পারবে। ধন্যবাদ আন্টি, আমাকে নিয়ে ভাববেন না, এই রুমটা সুন্দর আছে, এখানে থাকতে আমার কোনো সমস্যা হবে না। মাইশার কথা শুনে মাহিনের আম্মু খুশি হলো। দুজন টুকটাক কথা বলতে লাগলো। মাহিনের আম্মুর ডাক পড়লে উনি চলে গেল। মাইশা মাহিনের আলমারি থেকে মাহিনের শার্ট বুকে জড়িয়ে ঘ্রাণ নিতে লাগলো। মাহিন রুমের ভেতরে ঢুকলে মাইশা চমকে গিয়ে শার্টটা রেখে পেছনে ঘুরে কিছু বলবে তার আগেই মাহিন বলল, সরি না বলে ঢোকার জন্য। আসলে আমার ঘড়িটা একটু ভেঙে গেছে, চেঞ্জ করতে এসেছি। মাহিন ওর আলমারির পাশে আরেকটা আলমারি খুলে মাইশা অবাক হয়ে যায়। মাইশা বলল, এইটা রুম নাকি দোকান? এত ঘড়ি, চশমা, ওয়ালেট। ওইগুলো তো কিছুই না, শহরে বাড়িতে যা আছে তা দেখলে মাথা ঘুরে পড়ে যাবে। যাই হোক, এখানে কোনো কিছু দরকার হইলে আমাকে বলো, বা কাজের লোকদের মতো। তোমাকে এত ফকিনের বাচ্চা বলছি, এত রাগ দেখাইছি, তারপরেও কোনো দিন নিজের পরিচয় দিলে না। পরিচয়? আমি নিজের পরিচয় নিজে তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার আব্বুর কাছে আমি বাধ্য হয়ে গেছি। তুমি কেন? আমাদের বাসায় বডিগার্ড হিসেবে জব করতে, আবার বস্তিতে কেন থাকতে? ছোটবেলা থেকে অবহেলিত আমি, মা ছাড়া বাবার ভালোবাসা কখনোই পাই নাই। 1 বছর ধরে তার ভালোবাসা কিছুটা হলেও পাচ্ছি, তাই এখন বাবার পরিচয় দিতে লজ্জা করছে না। আগে লজ্জা করতো, তাই কাউকে বাবার পরিচয় দেই নাই। কি অবহেলিত মানে? আমি ছোট থেকে বোকা ভিতু টাইপের ছেলে ছিলাম। পড়াশোনায় সব ভাইয়েরা A+ পেত, সেখানে আমি 2টো রসগোল্লা পেতাম। সেখান থেকে আমার বাবার 2 চোখে বিষ হতে শুরু করি। মানুষ আমাকে মেরে গেলেও সবাই আমায় দোষ দিত। আমি অন্যায় না করলেও অন্যায়ের ভাগিদার আমাকে হতে হতো। আর আমার আব্বু তাদের বেশি ভালোবাসে যারা রেজাল্ট বেশি ভালো করতো। আমি হইলাম মোকাম্ম, যাকে দিয়ে কিছু হয় না। তাই এসব সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। পরে বিজ্ঞাপন দেখে তোমাদের ওইখানে চাকরি ইন্টারভিউ দেই, তারপর যা হয়েছে তা তো দেখেছো। এইটা কেমন কথা? রেজাল্টের উপরে সন্তানদের প্রতি ভালোবাসা? বাদ দাও। মাহিন ঘড়িটা চেঞ্জ করে লক করে রেখে দিল। মাইশা বলল, আমি কি চোর নাকি যে লক দিয়ে যাচ্ছ? তুমি কি আমার জিনিস পড়বে নাকি? কি লাগবে বলো, আমি কিনে নিয়ে এসে দিব। লাগবে না, আমার হবু জামাইকে নিতে পারি। মাহিন আর কিছু না বলে চলে গেল। মাহিন চলে গেলে মাইশা খাটের উপর বসে ভাবতে লাগলো, কুত্তা, তুই আমাকে অনেক জ্বালাইছস। দেখ, আমি তোর ভাইকে বিয়ে করে আমি তোকে কিভাবে জ্বালাই। 5 বছর আমার কোনো খোঁজ নেস নাই, এমন ভাব করছস মনে হয় আমাকে ভালোই বাসস নাই। তুই তো জানোস না, আমাকে রহিমা সব বলেছে, তুই যে আমাকে ডিভোর্স দেস নাই আর আমাকে ভালোও বাসস। মাইশা কিছুক্ষণ কথাগুলো ভাবতে লাগলো। তখনই মাহিনের কাজিনরা সব এসে মাইশাকে নিয়ে গেল। মাহিন বাসা থেকে বের হয়ে ওর আব্বুর সাথে কাজে চলে গেল। রাতের বেলায় বাসায় এসেছে। মাইশার রুমে গেলে দেখে রাফি, মাইশা আর ওর কাজিনরা বসে গল্প করছে। মাহিনকে দেখে রাফি বলল, কি রে, কখন এসেছিস? এই তো কেবল আসলাম। তো হবু বউ এসেছে, দেখা করতে যা। পরে, এখন সময় নাই। মাহিন কথাটা বলে এক পা এগিয়ে যাবে, তখনই পেছন থেকে একটা মেয়ে এসে মাহিনকে জড়িয়ে ধরে বলল, জান, তুমি একবার আমার সাথে দেখাও করতে গেলে না। আরে তুলি, বড় ভাই, ভাবিও দেখো। তুলি সাথে সাথে ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে ওদের পাশে গিয়ে বসল। মাইশার রাগে ওড়না খামছি দিয়ে ধরল। মাহিন ঢোক গিলতে গিলতে ভাবতে লাগলো, আল্লাহ জানে এই মেয়ে আবার তুলির কিছু না করলে হলো। মাইনে আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতে তুলি বলল, আয়ান, কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। আব্বুর সাথে যাব। তুমি কি আব্বুর সাথে যাবে নাকি? ধ্যাত, আঙ্কেলের কি বুদ্ধি নাই? হবু বউ এসেছে, অবশ্য তার ছেলের এখন হবু বউকে সময় দেওয়া উচিত। বাজে কথা বলো না। আর তুলি, প্লিজ তোমার লিমিটের ভিতরে থাকো, ছোটোর মতো থাকো। ভাইয়া দেখছেন, আপনার ভাই খালি আমাকে বকা দেয়। আপনি কত সুন্দর ভাবিকে সময় দিচ্ছেন। রাহাত ভাইয়া, রুমান ভাইয়া কত সুন্দর বইয়ের পিছন ঘুরঘুর করে, বইয়ের কত যত্ন নেয়। আর আপনার ভাই খালি আমাকে ইগনোর করে।
দেবর সাহেব, আপনি তো এটা অনেক বড় অন্যায় করছেন। আমার ছোট যাকে সময় দেন। তাই নাকি? আচ্ছা, ভাবি যখন বলেছে তখন তো আর কথা ফেলতে পারি না। মাইশার আগে গজগজ করতে লাগলো। মাহিন তুলিকে বলল, তুলি থাকো, আর কিছু কাজ বাকি আছে, ওগুলো করে তোমাকে সময় দিব। মাহিন কথাটা বলে বের হয়ে গেল। মাহিনের আম্মু সামনে পড়লে মাহিনের আম্মু বলল, মাহিন, সারাদিন তো কিছু খাস না, এত কাজ কেন করছিস? কাজের লোক তো আছে, আমার সাথে চল, খাবার খেয়ে নে। আম্মু পরে খাবো। আপুর বিয়ে আর আমি খাওয়া নিয়ে পড়ে থাকলে চলবে? আমি তো তার ছোট ভাই, আমার তো তার বিয়ের কাজ করা উচিত। হঠাৎ করে পেছন থেকে কেউ বলে উঠল। আরে মাহিন, তুমি এখানে? মাহিন পেছনে ঘুরে মিতুকে দেখে অবাক হয়ে গেল। মাহিনের আম্মু মিতুকে দেখে বলে, তুমি আয়ানকে চেনো? জি আন্টি, ওই তো আমার। আর কিছু বলার আগে মাহিন বলে উঠল, আরে মিতু আপু যে, আম্মু জানো মিতু আপু না আমার অনেক সাহায্য করেছে। তাই? মিতু, তুমি আমার ছেলেকে সাহায্য করছো? তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। মিতু তো ভ্যাবাচেকা খেয়ে গেল। মাহিন ওর আম্মুকে পাঠিয়ে দিল। মিতু মাহিনকে বলল, এই আন্টি, তোমার আম্মু কিভাবে হয়? তুমি সামান্য বডিগার্ড ছিলে। তোমার বান্ধবীর কাছে শুনো, ওইটা বাদ দাও, আগে বলো তুমি এখানে কি করছো? আব্বুর বন্ধু হয়, তাই আমাদের দাওয়াত দিয়েছে। ও আচ্ছা, আমার রুমে দেখো মাইসা আছে। আর হ্যাঁ, আমার সম্পর্কে কোনো কথা তুলো না। ওইখানে ভাইয়া, আমার কাজিন, আমার হুবুবু আছে। কি? এখান থেকে ডানে সোজা গিয়ে 5 নম্বর রুমটা আমার। মাহিন কথাটা বলে চলে গেল। মিতু রুমের ভিতরে ঢুকতেই মাইশা বলে উঠল, মিতু, এদিকে আয়। মাইশা, এসব কি হচ্ছে? আমার দেবরের সাথে দেখা হয়েছিল নাকি? কি? তোর দেবর আবার কে? কেন? মাহিন চৌধুরী আয়ান। আমার মাথায় কিছুই কাজ করছে না। আরে মিতু, মাথার কাজ পরে করো, এখানে এসো। সারাদিন আন্টির পিছন পিছন ঘুরো কেন? না মানে ভাইয়া, কাউকে তো চিনি না, তাই আর কি। আমাকে চেনোস না নাকি? তুই এখানে আসোস আমি কি জানতাম নাকি? আঙ্কেল আন্টির সাথে দেখা হয়ে শুনলাম। ওলে ওলে আমার বাবুটা। মিতু ওদের সাথে বসে আড্ডা দিতে লাগলো। অনেক রাত হলে সবাই খাবার খেতে চলে গেল। মিতু মাইশা একসাথে বসে খেতে লাগলো। ভাই, তুই ওকে যে পরিমাণ অপমান করেছিস, আমরাও তো কম করিনি। এত বড় লোক বাড়ির ছেলে, আর দেখে বুঝতেই পারিনি। আর সেই ছেলেকে নাকি তুই সামান্য টেবিলে বসতে অপমান করেছিলি, খাটে পর্যন্ত ঘুমোতে দিসনি। প্লিজ অতীতের কথা তুলিস না, আর চুপ কর, কেউ শুনে ফেলবে। আচ্ছা, তুললাম না। এখন তুই কি করবি? বুঝতে পারছি। আর কথা বলতে লাগলো। দুজন টুকটাক কথা বলতে বলতে খাবার খাচ্ছে। আর এদিকে মাহিন বাসায় আসলে ওর আম্মু খাবার নিয়ে মাহিনের পেছন পেছন ঘুরছে। আর মাহিন খাবার খাবে না বলে বায়না ধরেছে। মিতু মাইশাকে ইশারা করলো। পেছনে ঘুরে দেখে মাহিন সবার খেয়াল রাখছে, আর ওর পেছনে ওর আম্মু ঘুরছে। মাহিন একটা করে বাইট নিয়ে সবাই খোঁজ নিচ্ছে, খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো। রাফি এসেছে মাহিনকে সোজা মাইশার টেবিলের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে দুহাত পেছনে ধরে থাকলো। আর মাহিনের আম্মু খাইয়ে দিতে লাগলো। আন্টি, এভাবে জোর করে খাওয়া দিচ্ছে কেন? ওর কি হাত নেই নাকি? আর বলো না, এই ছেলেটা সারাদিন না খেয়ে কাজ করে যাচ্ছে। খাবার খেতে বললে বাহানা দিয়ে পালিয়ে যায়। একটা দিনও দেখলাম না নিজের হাতে কিছু খেয়েছে। এইভাবে জোর করে খাইয়ে দিতে হয়। উফ, আম্মু আমি আর খেতে পারবো না। আম্মু, আব্বু এসেছে। রাফি মাহিনকে ছেড়ে দিয়ে ওর আম্মুর সাথে সামনে তাকাতেই মাহিন দিল এক দৌড়। মাহিনের আম্মু বলল, আবার বোকা বানালো। আচ্ছা বাদ দাও আম্মু, তুমি যাও, রেস্ট নাও, আমি এদিকে সামলাচ্ছি। মাহিনের আম্মু চলে গেল। রাফি সবার খাবারের দিকে নজর রাখতে লাগলো। মাহিন ওর বোনের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে, নিজের রুমে গিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলো। মাইশা খাবার খেয়ে রুমে গিয়ে মাহিনকে দেখে দরজা লাগিয়ে দিতে গেলে মাহিন বলে উঠল, ওই কি করছো? দরজা খোলা থাক, আমার একটু কাজ আছে, করে চলে যাব।
আর তোমার সাথে তো মৃত্যু আপু আমার বউ 2টা কাজিন থাকবে। বউ মানে ওই তুলির কথা বলস নাকি? হ্যাঁ। মাইশা রেগে কিছু বলতে যাবে তখনই তুলি মিতু ভেতরে ঢুকলো। তুলি মাহিনকে বলল, আমার জামাইবাবুটা কি করে? একটু কাজ করি, তোমরা শুয়ে পড়বে নাকি? মাহিন সোফার কাছে গিয়ে সোফা বিছানা বানালে। মিতু মাইশা অবাক হয়ে গেল। মাহিন শুয়ে থেকে কাজ করতে লাগলো। তুলি খাটে বসলো। কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? যাও খাটে শুয়ে পড়ো। আর আমি লুচ্চা না, আমি লুচ্চা হলে আমার ভাই হুবুয়ের ঘরে আসতে দিত না। দরকার হইলে আমার সব কিছু ছাদে নিয়ে যাইতো। আমরা তোমাকে বলছি তুমি লুচ্চা। তাও বলা যায় না কার মনে কি চলে। কেউ কিছু না বলে খাটে বসে পড়ল। মাহিন কাজ করতে লাগলো। রাফি মাহিনকে কল দিলে কল রিসিভ করে বলল, ভাইয়া আমি রুমে আছি, কনফার্মগুলো করে চলে আসছি। তাড়াতাড়ি আসিস, ওদের ঘুমাতে দে। আচ্ছা। মাহিনের কাজিনরা এসে মাহিনের পায়ের উপরে শুয়ে বলল, তাড়াতাড়ি কর, ঘুম পাচ্ছে অনেক। মাহিন পা সরিয়ে দিয়ে বলল, মামনিকে বলে দিব নাকি? খালি ফাজলামি করোস। 5 মিনিট লাগবে, এটা সহ্য করতে পারবি না নাকি? তোমাদের বেশি ঘুম পাইলে এখানে এসে শুয়ে পড়ো। মাহিনের কাজিনরা ওইখানে গিয়ে শুয়ে পড়ল। মাইশা মৃদু মাহিনের পাশে বসলে মাহিন এক সাইডে বসে পড়ল। এদিকে তুলি আর মাহিনের কাজিনরা ঘুমিয়ে গেল। মাহিন মাইশার চোখের দিকে তাকিয়ে বলল, আরেকটা আছে, প্লিজ একটু অপেক্ষা করো। কুত্তা বিড়াল। ও মা, রেগে যাচ্ছ কেন? কুত্তা, তুই তখন কি বললি? কখন? কে জানো তোর বউ? কেন তুলি? ভালো তো, আমি এখানে ঘুমাবো না, আমার হবু জামাইয়ের সাথে ঘুমাতে যাব। লাভ নেই, ছেলেরা সব ছাদে ঘুমাবে। আর আব্বু জানতে পারলে ভাইয়াকে বাসা থেকে বের করে দিবে। সমস্যা কি? জামাইয়ের সাথে বের হয়ে যাব, তাও আমি তোর রুমে ঘুমাবো না। আমার কাজ শেষ। মাহিন ল্যাপটপটা আলমারির ভেতর রেখে চলে গেল। মাইশা দরজা লক করে দিল। মাহিন সাদে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলো। মাহিন অনেক নেশা করলো। সারা রাত সবাই আবল তাবল বকে ঘুমিয়ে যায়। রাফি মাহিনের পাশে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে মাহিনের মাথা ঝিমঝিম করতে লাগলো। মাহিন নিচে নেমে সোজা রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। তারপর বাহিরে এসে দেখে সবাই হলুদ নিয়ে খেলা করছে। মিতু মাইশা দৌড়ে এসেছে। মাইশা মাহিনের গালে হলুদ লাগিয়ে দিল। তুলি রেগে বোম হয়ে গেল। তুলি রাফিকে বলল, ভাইয়া দেখো, মাহিনকে ভাবি আগে হলুদ লাগিয়ে দিল। আমি আমার হবু বরকে আগে দেব। বাদ দাও, তুমি হাতে ভরিয়ে দেও গা। তুলি মাহিনের কাছে গিয়ে মাহিনের হাত ধরে নাচতে লাগলো বক্সের তালে তালে। মাইশা এটা দেখে রেগে গিয়ে রাফির হাত ধরে মাহিনের সামনে ডান্স করতে লাগলো। মাহিন তুলির থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে গেল। ওর আপুর পাশে বসে কথা বলতে লাগলো। সবাই আনন্দ করতে লাগলো। মাহিন শুধু মাইশার দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহিনের রাগ হতে লাগলো। মাহিন বসে না থেকে চলে গেল। একা একপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মাইশার আম্মু এসে মাহিনের কাঁধে হাত দিল। মাহিন পেছনে ঘুরে বলল, আন্টি কিছু বলবেন? মাহিন, আমি জানি মাইশা কিভাবে নাচতে দেখে তোমার খারাপ লাগছে। আমি তোমাকে অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম। মাহিন, তুমি তোমার ফ্যামিলিকে মাইশার ব্যাপারে বলে দাও। আমি চাইলেও বলতে পারবো না। আমার আব্বু আমাকে ভালোবাসতে শুরু করেছে। এখন যদি আমি কোনো গন্ডগোল করি তাহলে হয়তো সারা জীবনের মতো ফ্যামিলি থেকে দূরে সরে যেতে হবে। তাই বলে নিজের স্ত্রীকে অন্যজনের হাতে তুলে দেবে? তোমাদের তো ডিভোর্সও হয় নাই, তুমি এখনও সাইন করো নাই। দেখো, আমি চাই তুমি আমার মেয়ের জামাই থাকো। তোমার আঙ্কেলের ভয়ে আমি কিছু বলতে পারি নাই সেদিন। বলেন নাই ভালো হয়েছে, আঙ্কেলের আসল রূপ তো দেখে গেছে। আচ্ছা, আপনাকে আম্মু ডাকে। মাইশার আম্মু চলে গেল। মাহিন বাসা থেকে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে বাসায় আসলো। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। সবাইকে আড্ডা দিতে দেখে মাহিন চলে যেতে নিলে তুলি মাহিনকে ধরে নিজের কাছে বসিয়ে দিল। মাহিনের বাহু ধরে কাঁধে মাথা দিয়ে বলল, মাইশাপুর কপাল ভালো, রাফি ভাইয়ার মতো স্বামী পাবে। আমার বরটা খালি রাগ করে আর জিদ দিয়ে ভরা, একটু রোম্যান্টিক না, খালি পায়ে বেড়ানো অভ্যাস, খাবারটাও খাইয়ে দিতে হয়। কী যে ঝামেলা। তুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। মাহিনের ভাবিরাও ও মজা করতে লাগলো। মাহিন ওর আপুর কাছে গিয়ে বসলে মাহিনের আপু বলল, তুলি তোমার ভাগ্য ভালো যে আমার ভাইটার মতো বর পাচ্ছ।
আমার ভাইটা অনেক বুদ্ধিমান, শুধু এসএসসিতে 3বার পরীক্ষা দিয়ে পাশ করছে আর ইন্টারে 2বার। মাহিনের বোনের কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। মাহিন রাগে লুক নিয়ে বলল, আপু তুমি আমার সুনাম করলে নাকি দুর্নাম করলে? দূর, তোমার সাথে কথা নাই। ও তাহলে তো মাহিন আমার বড় আছো। আমি তো ভেবেছিলাম আমার সাথে কার। আমি তোমার মতো পিচ্ছি না। হুম, মাহিন তুমি 3বার এসএসসি দিয়েছো? মিতু মাহিনকে খেপাতে লাগলো। মাহিন রেগে ওইখান থেকে চলে গেল। মাহিনের বোন বলল, আমার ভাই পড়াশোনায় খারাপ করলেও আমার ভাইয়ের যে বুদ্ধি, তো আমাদের 7 ভাই বোনেরও এত বুদ্ধি নাই। মাইশা বলল, মাহিনের পড়াশোনা ছাড়া অন্য গুণগুলো অনেক ভালো আছে। আর্ট করা, রান্না করা, মারামারি করা। বলো, এক জিনিস 2বার বোঝালে বুঝে যায়। যে কাজটা করে খুব মনোযোগ দিয়ে করে। বাহ, তুমি এত কিছু কিভাবে জানো? মাইশা থতমত খেয়ে গেল। রাফি তখন বলল, আমি বলেছিলাম। ও আচ্ছা। মাইশা অবাক হয়ে গেল। রাফির দিকে তাকালে রাফি হাসি দিল। সবাই আড্ডা দিয়ে 1টার দিকে ঘুমোতে চলে গেল। মাহিন ছাদে এসেছে, সবার সাথে ঘুমিয়ে গেল। সকালে রুমে গিয়ে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে নিল। মাহিন মাইশার জন্য শাড়ি লাগেজের ভেতর রেখে ছোট্ট চিরকুট দিয়ে চলে গেল। মাইশা লাগেজ থেকে শাড়ি বের করতে গিয়ে মাহিনের শাড়ি পেয়ে চিরকুট পরে মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। মাইশা শাড়ি পরে নিচে গেলে মাহিন ফিদা হয়ে তাকিয়ে থাকলো। তুলি মাহিনের সাথে দাঁড়িয়ে বরপক্ষের লোকদের আমন্ত্রণ জানাতে লাগলো। বরপক্ষ আসা শেষ হলে মাহিন কাজে লেগে পড়ল। সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো শেষ হলে সবাই নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে গেল। হঠাৎ করে মাহিনের মাইশার দিকে নজর গেলে কিছু ছেলেরা মাইশাকে বাজেভাবে টাচ করছে। মাহিন ছেলেগুলোর হাত ধরে বলল, তোমাদের এইদিকে ডাকে, যাও। ছেলেগুলো চলে গেল। মাইশা মাহিনকে বলল, আমি ড্রিঙ্কস করতে চাই। না, এসব এখন করো না, তুমি নিজেকে সামলাতে পারো না কিন্তু। তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। মাইশা কথাটা বলে চলে গেল। মাহিন বাধা দিতে যাবে, তখনই তুলি এসে মাহিনকে নিয়ে যায়। মাহিন সবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। রাত 10টার দিকে মাহিনের বোনকে নিয়ে যেতে নিল। মাহিন ওর বোনকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো। ওর বোনও কান্না করতে লাগলো। মাহিন ওর বোনকে সান্ত্বনা দিয়ে গাড়িতে তুলে দেয়। সবাই মাহিনের বোনকে বিদায় দিয়ে বাসার ভেতরে যায়। বাসার ভেতরে ঢুকতেই মাহিন দেখে মাইশা নেশা করে মাতলামি করছে। মাহিন দৌড়ে গিয়ে মাইশাকে ধরে। মাহিনের আব্বু তাকাতেই মাহিন ভয় পেয়ে যায়। মাহিন, তুই মাইশাকে নিয়ে রুমে যা। আমি কোথাও যাব না। মাহিন, আমাকে ছাড়ো, আমি আঙ্কেলের সাথে কথা বলতে চাই। মাইশা, পাগলামি করো না। মাইশা, তুই মাহিরের রুমে যা। না, যাব না, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। মাহিনের আব্বু মাইশাকে তার রুমে নিয়ে যাওয়ার জন্য বলল। আব্বু, ওই নেশা করলে ওর মাথা ঠিক থাকে না, ওর নেশা কাটলে কথা বলেন। মাহিন ভয় পেয়ে গেল। মাহিন বলল। রাগী লোক নিয়ে তাকাতেই মাহিন মাইশাকে নিয়ে যেতে লাগলো। সাথে রাফিও গেল। মাইশার রুমের ভিতরে গেলে মাহিনের আব্বু বলল, কি বলবে তুমি আমার সাথে? আঙ্কেল, আমি রাফিকে বিয়ে করতে চাই না। আমার আব্বু জোর করে আমাকে এই বিয়েতে রাজি করিয়েছে। মাইশা, কি বলো? চুপ কর তুই। তুই তো একটা কাপুরুষ, তুই কথা বলিস না। আমাকে কথা বলতে দে। মাইশার আব্বু মাহিনকে বলে। মাহিন মাইশার আব্বু আম্মুকে ডাক দিয়ে নিয়ে আসে। মাহিন ওর আব্বুর কথা শুনে দৌড়ে চলে গেল। মাইশার আব্বু আম্মুকে ডাক দিয়ে নিয়ে আসলে মাহিনের আম্মু ও পিছনে যায়। মাহিনের আব্বু বললে, মাইশা কি বলছে? ও রাফিকে বিয়ে করতে রাজি না। তুই নাকি জোর করে রাজি করিয়েছিস? না মানে? কি ব্যাপার আব্বু, তুমি এখন কাঁপছো কেন? আঙ্কেলের প্রশ্নের উত্তর দাও। মাহিনের আব্বু রাফির দিকে তাকিয়ে বলল, রাফি, তুমি তো সব শুনলে। এখন তুমি কি করবে? যে মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না, সে মেয়েকে কিভাবে বিয়ে করবে? বিয়েটা আমি ভেঙে দিচ্ছি। আব্বু, আপনার সাথে আমার কিছু কথা বলা আছে। প্লিজ দয়া করে আমার কথাগুলো বুঝবেন, রেগে যাবেন না দয়া করে। আব্বু, আমি জানি মাইশা আপনাকে পছন্দ করে, আমাকে বিয়ে করবে না। আয়ানকে রাগানোর জন্য আমার সাথে এমন ভালো ব্যবহার করছে। আবার আমার ছেলেকে এখানে টেনে নিয়ে এসেছিস কেন? দেখ, একদম আমার ছেলেকে ফাঁসাবি না। আম্মু, আমি আয়ানকে ফাঁসাচ্ছি না, আর টেনেও নিয়ে আসছি না। আয়ান এমনিতে এখানে চলে আসছে। মানে কি?
রাফি ভাইয়া আপনি চুপ করেন, মাহিন বলবে সব। মাহিন, তুমি যদি এখন আঙ্কেল আন্টিকে খুলে না বলো তাহলে আমি আত্মহত্যা করব, যাতে তুমি অন্য কারো হওয়া আমাকে দেখতে না হয়। মাহিন এখনো চুপ করে থাকবে? এইবার তো সব সত্যি বলো। আয়ান, ওনারা কি বলছে? মাহিন মাথা নিচু করে বলতে লাগলো। আব্বু আম্মু, মাইশা আমার স্ত্রী। মাহিনের কথা শুনে মাহিনের আব্বু আম্মু অবাক হয়ে গেল। মাহিনের আব্বু রেগে মাহিনের গালে থাপ্পড় মেরে বলল, আমি জানতাম এটা একটা কুলাঙ্গার ছেলে। দেখলে আমি এমনি এমনি ওকে দেখতে পারতাম না। ওর এত বড় সাহস আমাদের কাউকে কিছু না বলে বিয়ে করছে ও, আবার বউকে সবার থেকে লুকিয়ে রাখছে। এমন কুলাঙ্গার যে নিজের বউকে বড় ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। মাহিনকে আবার মারতে যাবে তখনই রাফি বলল, আবু দয়া করে ওনাকে ছাড়েন, ওকে সব সম্পূর্ণ বলে দেন। হ্যাঁ ঠিক বলেছেন, আমি কুলাঙ্গার ছেলে। আব্বু, আপনি নাকি সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকেন, তা আপনি নিজেই আসলে কি অন্যায় করেন না? আপনি এমন আব্বু যে ছেলে মেয়েদের ভিতরে বৈষম্য করেন। আমার ভাই বোন সবসময় ভালো রেজাল্ট করতে দেখে তাদের ভালোবাসা দিয়ে মাথায় তুলে রাখেন, আর আমি পড়াশোনায় খারাপ ছিলাম বলে আমি আপনার চোখে বিষ ছিলাম। আমি খারাপ রেজাল্ট করতে দেখে আপনার নাকি মান সম্মান থাকতো না, সব কিছুতে পিছিয়ে থাকতাম বলে আপনি আমাকে ছেলে হিসেবে পরিচয় দিতে লজ্জা পান। স্কুল কলেজে মার খেয়ে আসতাম, অথচ আপনি ওদের কথা শুনে আমাকে মারতেন, একবার খোঁজ নিয়ে দেখতেন না আসলে আমি আগে মারামারি করেছি নাকি ওরা। মাহিন কিছুক্ষণ থেকে আবার বলতে লাগলো, আপনি এমন বাবা যে আমার ভালো দিক কোনো দিন চোখে পড়ে নাই, সারা জীবন আমার ভুলগুলো দেখে এসেছেন। আব্বু, আমার টাকা পয়সার দরকার ছিল না, আমার শুধু আপনার থেকে ভালোবাসা আর ভালো ব্যবহার দরকার ছিল। আব্বু, টপ না করলে যে মানুষ নিজের লাইফ গোছাতে পারে না, এটা সম্পূর্ণ ভুল। মানুষ চাইলে সব পারে। আর ধরে নিলাম আমি খারাপ স্টুডেন্ট, আপনি একবার কি আমাকে আদর করে কাছে টেনে নিয়েছেন? সবসময় আপনি আমাকে বোকার উপরে রাখতেন। আব্বু, আমি পড়াশোনা পড়ব কি? সবসময় আপনার ভয়ে থাকতাম, ভয় পেলে পড়াশোনা মনোযোগ দেওয়া যায় না, সবসময় আতঙ্কে থাকতে হতো। মাহিন কথাগুলো বলছিল আর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মাহিন আবার বলতে লাগলো, হ্যাঁ আব্বু, আমি একটা কুলঙ্গর সন্তান। আমি আপনার অন্য সন্তানের মতো না, আমি আমার মতো, আমি কারো মতো হতে চাই না। আপনাকে দেখাতে চেয়েছিলাম ফেল পাস ছেলেও চেষ্টা করলে জীবনে অনেক কিছু করতে পারে। আমি বাড়ি থেকে বের হয়ে গেছিলাম শুধুমাত্র আপনার জন্য, আপনার কোনো ধারণাও নাই আমি রাস্তায় রাস্তায় কীভাবে থাকছি। আর আমি মায়েশার বডিগার্ড ছিলাম, 1 বছর বডিগার্ড ছিলাম। আর মায়েশা মেয়েটা খুব রাগী বদমেজাজি একটা মেয়ে ছিল। মাহিন এক এক করে সবকিছু খুলে বলল। মাহিনের কথা শুনে মাহিনের আম্মু রাফির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। মাহিন রেগে চিৎকার করে বলল, সব দোষ আপনার, শুধুমাত্র আপনার জন্য আমার স্ত্রীকেও আমি ওইখানে রেখে এসেছিলাম। আমার স্ত্রীকে নিয়ে আসতে পারি নাই। আপনাকে অনেকবার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কথা বলার সুযোগ দেন নাই। পরে উপায় না পেয়ে আমি নিজেকে আগে গুছিয়ে নেওয়ার জন্য দেশে বাইরে চলে যাই। আর মায়েশাকে রাফি ভাইয়া হুবু বউ শুনে আমার কি অবস্থা হয়েছিল একবার ভেবে দেখেছেন? শুনেন, এতদিন আপনার মনের মতো হওয়ার চেষ্টা করছি, এখন আর হতে চাই না। রাফি ভাইয়া ক্ষমা করে দাও, আমার স্ত্রীকে আমি তোমার হাতে দিতে পারবো না। মাহিনের কথা শুনে রাফি বলল, নিয়ে যা, আমি বাধা দিচ্ছি নাকি? সেদিন তুই নেশার ঘোরে তুই আমাকে সব কিছু বলে দিয়েছিলি। আমি শুধু তোর মুখ থেকে বের করার জন্য মাইশার সাথে অভিনয় করছি। তাহলে তো ভালোই হয়েছে। আর আঙ্কেল, আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে কোথায় থাকবো না থাকবো ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর না গোলাতে আসবেন না। মাইশা খুশি হয়ে মাহিনের গাল টান দিয়ে বলল, এই তো আমার বরের মতো কথা, কিন্তু শ্বশুরমশাই অনেক পচা, আমার বরকে অনেক কষ্ট দিয়েছে, আমিও অনেক কষ্ট দিয়েছি। আমি কথা দিচ্ছি আর তোমাকে কষ্ট দিব না। কথাটা বলে মাইশা মাহিনের গালে চুমু দিলে সবাই লজ্জা পেয়ে যায়। মাহিনের আব্বু বলে, মাহিন বৌমাকে নিয়ে রুমে চলে যাও আর নেশা কাটানোর ব্যবস্থা করো। মাহিনের আব্বুর কথা শুনে সবাই খুশি হলো। মাহিন মাইশাকে কোলে তুলে নিল। মাইশাকে রুমে নিয়ে গিয়ে লেবুর পানি খাইয়ে দিলে বমি করতে শুরু করে দেয়। মাহিন পরিষ্কার করে মাইশাকে শুয়ে দেয়। মাইশা ঘুমিয়ে গেলে মাহিন ছাদে চলে যায়। সকালে মিতু মাইশাকে বলল, মাইশা ওঠ, আর কত ঘুমোবি? বউ, ওই বেয়াদব, আমি তোর ভাবিলা কি? ও মা, তাই নাকি? ভাবি, এই নেন, এই শাড়িটা পরে নেন, আপুকে নিয়ে আসতে যেতে হবে। তোর মাথা ভাবি। বউ বলে দোষ, ভাবি বলেও দোষ। তুই যা তো, তোকে দেখলে রাগ উঠে যাচ্ছে।
মাহিন শাড়িটা রেখে চলে গেল। মাইশা শাড়িটা পরে মাহিনকে দেখিয়ে রাফির হাত ধরতে গেলে সবাই অবাক হয়ে গেল। এই মেয়ে আবার কেমন, ভাসুরের হাত ধরে আছে। মাইশা এটা শুনে অবাক হয়ে গেল। রাফি হাসি মুখে মাহিনের হাতে তুলে দিয়ে বলল, জামাইয়ের হাত ধরো, ভাসুরের হাত ধরতে নাই। এইসব কি হচ্ছে? আমার ভালোবাসা ছিনিয়ে নিয়ে এখন এমন ভাব করছে, মনে হয় কিছুই জানে না। আমি ঠিক বুঝতে পারছি না। মাহিন মাইশাকে রাতে সব কিছু খুলে বললে মাইশা খুশি হয়ে সবার সামনে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে। সবাই হেসে ফেলে।